দেখ, গত দিনে আমি এটা পরীক্ষা নিয়েছিলাম বুধবার দিন। তো সেই পরীক্ষার তোরা মোটামুটি অ্যান্সার দিয়েছিস, ঠিকঠাকই দিয়েছিস। মৈনাকের খাতাটা নিয়ে আমি একটুখানি আলোচনা করি। সূর্যটাও নেওয়া যেত, সূর্যটাও নিতে পারতাম, যাই হোক একটা নিলাম। সূর্যটাই নি, সূর্যর খাতায় অনেক কিছু বলার থাকে আমার। মৈনাকের খাতাতেও বলার থাকে, কিন্তু সূর্যটা একটু বেশ। সূর্য একটা কিছু কিছু জিনিস ইমপ্রুভ হয়েছে সূর্যর, সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তাই কোশ্চেনটা অ্যান্সার এখান থেকে শুরু করেছিস তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে শুরু করেছিস তো। এই দেখ, এইখানে যখন তুই লিখছিস, সূর্যর খাতাটা একটা নিয়ে আই না, সূর্যর খাতাটা নিয়ে নি। একটু ওয়েট, একটু ওয়েট। এটা ফার্স্ট পেজটা, তাই তো তোর? ফার্স্ট পেজ এটা, এইটা। সেকেন্ড পেজ এইটা। আচ্ছা, থার্ড পেজ না, এটা ফার্স্ট পেজ। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এটা। থার্ড পেজ, এটা মনে হচ্ছে ফোর্থ পেজ। কন্ট্রোল সি। সূর্য আগের পরীক্ষাটা ওই কোশ্চেনটা করলাম, তাও সূর্য ঠিক কোশ্চেনটা। বাকি কোশ্চেন লিখিস নাকি? আর এটা কন্ট্রোল সি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এটা সূর্য। চলো, 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 চলো। এই যে সূর্যর পেপার, মৈনাকের। আচ্ছা, এইখানে সূর্যর একটা উন্নতি হয়েছে, সেটা হচ্ছে খাতায় মার্জিন টানতে শিখেছে সূর্য। ভেরি গুড। হাতের লেখাটা আগের দিনের তুলনায় একটু ভালো হয়েছে। এইবারে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে সূর্য তুই ঠিক কর, তুই ভার্সানটা কি কি ভার্সানে দিবি। ইংলিশ বা বাংলা ভার্সান একটু খেয়াল রাখবি। বেশি বেশি বাংলা ভার্সানে দিলে বেশি ইংরেজি কথা কিন্তু সাধারণত মানে খুব উম, খুব বিপদে পড়লে ইংরেজি কথা লেখা যেতে পারে, কিন্তু কিছু কিছু টিচার আছে যারা বাংলা ভার্সানে ইংরেজি কথা লিখলে পরে রেগে যায়। আমার জানাশোনা একজন টিচার আছেন, যিনি উনি রেগে যান, এবং বোর্ড এক্সামে রেগে গেলে যদিও কিছু করার থাকে না, তবুও একটা ইমপ্রেশন চলে আসে। এই যে ডেভিশন জারমার, ঠিক আছে এটা এবার জারমার বানানটাকে, জার্মান বাংলায় লিখবি, নইলে জার্মান বানান হয়, জার্মান বানানটা ঠিক লিখবি, নইলে ডেভিশন জার্মান ঠিকই আছে বানানটা অবশ্য। এক্সপেরিমেন্টেড, ঠিক আছে। বেস কারেন্ট, এই যে লিখছি না, এমিটার বেসের উপর ফরওয়ার্ড বাংশ করা যায়, চার্জ সহজে প্রয়োগ। এই যে বেস কারেন্ট, এইগুলোকে বাংলায় লিখলে পরে কেউ কেউ, আমার অবশ্য পার্সোনালি ঠিকঠাকই লাগে, কিন্তু অনেকের একটু খিচখিচ করে, তাই চেষ্টা করবি যে এখন বাই চান্স যদি মনেই পড়ছে না বাংলাটা, তাহলে ইংরেজিটাই লিখতে হবে, কিছু করার নেই। আর চেষ্টা করবি যাতে বাংলাতেই গোটাটা আনসার দেওয়া যায়। ওকে। আচ্ছা, আর সব ঠিকই আছে। গ্যাপটা আগের দিনের তুলনায় খাতাটা পরিষ্কার। আগের দিনের তুলনায় খাতাটা পরিষ্কার, এবং মোটামুটি লেখাটা ভালো পড়া যাচ্ছে, একটু উন্নতি হয়েছে তোর খাতার। খাতার উন্নতি হয়েছে। এবার আমি আসছি কোশ্চেনের আনসার ডিসকাসে। আরে মইনাকের খাতাটা একবার দেখে নি। মইনাকের খাতা ঠিকই আছে, খাতা সাজানো, মার্জিন করা মোটামুটি ঠিকঠাকই করেছে, ঠিকই আছে। আর এখানে মৈনাক মোটামুটি ঠিকই আছে। প্রতিটা কোশ্চেনের একটা করে লাইন টেনে আলাদা করেছে, সেপারেট করেছে, এটাও সূর্য তুই লাইন টেনেও সেপারেট করতে পারিস। লাইন টেনেও সেপারেট করে করে দিস সূর্য, বুঝি শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। লাইন টেনে সেপারেট করে দিতে পারিস তুই। একটা অ্যান্সার হয়ে গেল, লাইন টেনে দিলি, একটা অ্যান্সার হয়ে লাইন টেনে দিলি, সেপারেট করে দিতে, তাহলে বোঝা যাবে যে এটার সাথে এটার কোনো মিল নেই। এটা যা আছে ঠিকই আছে, লাইন টেনে সেপারেট করে দিতে পারিস, অসুবিধা নেই। মানে ভালো লাগবে দেখতে খাতাটা। এবার আমি কোশ্চেনে আসছি। ফার্স্ট কোশ্চেন ছিল, অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি, এই ভি ইকুয়াল টু বলে বলে দেওয়া আছে, অ্যান্ড অ্যান্ড ইজ ইন এ ম্যাগনেটিক ফিল্ড বলে ম্যাগনেটিক ফিল্ড বলে দেওয়া আছে। দেন ডিব্রগলি ওয়েভলেন্থ কি হবে, ডিব্রগলি ওয়েভলেন্থ বাড়বে না কমবে না ইনক্রিজ হবে না কি হবে জানতে চেয়েছে। ঠিক আছে।
ইলেকট্রনটা এক্স অ্যাক্সিসে যাচ্ছিল, আর ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে দেখ দেখি। বি ফিল্ডটা তো জে জে এক্স রয়েছে, তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে ওর উপরে, সেই ফোর্সটা কিরম হবে? যে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে সেটা কি হবে? অনিলাভ বলতে পারবে যে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে তার ভ্যালু কি? ই ইলেকট্রনের চার্জ মাইনাস ই ভি ক্রস বি, তাই তো? এটা ফর্মুলা। ওকে, তাহলে মাইনাস ই ভি ক্রস বি করলে কি হবে? ভি জিরো, বি জিরো হয়ে গেল। এবার ভি ক্রস বি আই ক্রস জে করা, আই ক্রস জে করলে পরে কে আসবে, রাইট? তাহলে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, আর এর ভেলোসিটি কোন অ্যাক্সিস বরাবর? ভেলোসিটি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। সূর্য বোঝা যাচ্ছে? ফোর্স অ্যাপ্লাই হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর আর ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর। মানে তোর এই দিকে ফোর্স অ্যাপ্লাই করেছিস আর ওর ভেলোসিটি হচ্ছে এই দিকে, তাহলে ওর ভেলোসিটি কি ইনক্রিজ বা ডিক্রিজ কিছু করবে? কারণ ফোর্সটা তো না। 90 ডিগ্রিতে রয়েছে, রাইট? হ্যাঁ, করবে না। তার মানে কিছুতেই কিছু হবে না। তার মানে কি হবে? অ্যান্সার কোনটা হবে বলতো? রিমেন কনস্ট্যান্ট। রিমেন কনস্ট্যান্ট, এইটা অ্যান্সার হয়ে যাবে। এবার এখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভুল করে দেবে এইভাবে। তারা ভেলোসিটিটাকে এইভাবে বার করতে যাবে, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। ইউ প্লাস এটি করতে গিয়ে এ এর মানটা, এই ভেক্টরের ব্যাপারটা পুরোপুরি ভুলে গেলে পরেই বিপদ। ভেক্টরের ব্যাপারটা পুরো ভুলে গেলে পরেই তার মনে হবে যে ভেলোসিটিটা রাইজ করে যাচ্ছে, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে একটা ভুল হওয়ার চান্স থাকে, সেই জন্য এই কোশ্চেনটা দেওয়া আছে। মৈনাক এটা ঠিকই আনসার করেছে, মৈনাকে ফাঁদে পা দেয়নি। আর সূর্যময় এটা অ্যাটেন্ড করিসনি, তাই তো? না স্যার, এটা পরে দেখলাম, তখন দেখলাম রিমেন কনস্ট্যান্ট। এটা অ্যাটেন্ড করিসনি তো? না না স্যার, করেছিস? করিসনি? অ্যাটেন্ড করতে পারলি না কেন? টাইম শেষ হয়ে গেছিল? এটা ভাবলাম পরে দেখবো, মানে ক্যালকুলেশন ভাবলাম হবে এটাকে। ও আচ্ছা, ক্যালকুলেশন বলে শেষ করে বাদ দিয়ে দিয়েছিস। ঠিক আছে, মৈনাক কিন্তু ভালো জাজ করেছে আমার কোশ্চেন, দারুণ করে কোশ্চেনটা ভালো আনসার দিয়েছে, গুড। এর পরের কোশ্চেনটা ছিল অ্যান ইলেকট্রন মাস এম উইথ ভেলোসিটি ভি ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এটা। এখানে আমি কোশ্চেন এই মাইনাস সাইনটা আমার কোশ্চেন মিসিং ছিল। যাই হোক, এই জন্য আমি এটার ফুল মার্কস দিয়েছি। মৈনাক মোটামুটি দুজনেরই অ্যাপ্রোচ ঠিক আছে, দুজনকেই ফুল মার্কস দিয়েছি। অ্যাপ্রোচটা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, অ্যাপ্রোচ ঠিক আছে। এখানে ল্যামডা জিরোটা কি এখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল না। ল্যামডা জিরোটা কোশ্চেনে বলে দেওয়া ছিল না, ওটা তোকে বুঝে নিতে হবে। ল্যামডা জিরোটা হচ্ছে মানে ইনিশিয়াল ওয়েভলেন্থ, প্রথমে যে ওয়েভলেন্থটা ছিল সেটাই ল্যামডা জিরো, এটা বুঝে নিতে হবে তোকে। যাই হোক, আমি আসছি। অ্যান ইলেকট্রন মাস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি এইটা, মাস এম, ইনিশিয়াল ভেলোসিটি এটা, ইলেকট্রিক ফিল্ড এটা অ্যাপ্লাই হয়েছে। তাই ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই হচ্ছে ইলেকট্রনের উপর, তাহলে যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে সেই ফোর্সটা কত? সেই ফোর্সটা হবে ইলেকট্রনের চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাই না? তাহলে ইলেকট্রনের চার্জ মাইনাস ই, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে তোর মাইনাস ই, ইলেকট্রনের চার্জ মাইনাস, আর ইলেকট্রিক ফিল্ড এখন ওটাও মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস আর মাইনাস এটা প্লাস করে দিলাম। ই নট, এবার কোন দিকে আছে? আই ক্যাপ, আই ক্যাপ, ভালো কথা। ফোর্সের ভ্যালু বেরিয়ে গেল। ভেলোসিটিটাও কিন্তু এক্স অ্যাক্সিসের দিকেই ছিল, রাইট? এবার ভেলোসিটি ইনক্রিজ করবে, তাহলে ফাইনালি যে ভেলোসিটিটা হবে আফটার টাইম টি, সেই ভেলোসিটিটা কত হবে? ইউ প্লাস এটি। ইউ প্লাস এটি ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? এটা ছিল ইনিশিয়াল ভেলোসিটি ভি জিরো আই ক্যাপ, এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। এ কত? এ মানে ফোর্স বাই মাস। ফোর্স কত? ই ইজ নট, এটা ফোর্স, এই যে ফোর্স বাই মাস করলাম, মাস ফোর্স অ্যাক্সেলারেশন বেরোলো, সেটা কোন দিকে আছে? ইন্টু টি, এটা কোন দিকে? না এই দিকেই আছে। তাহলে আমার ভেলোসিটি আফটার টাইম টি ভেলোসিটি ভেক্টরটা চলে আসছে ভি জিরো প্লাস ই ই নট এম, এইটা আই ক্যাপ। আমি যদি ভি জিরো কমন নিই তাহলে 1 প্লাস ই নট বাই এম ভি জিরো আই ক্যাপ।
তাহলে ভেলোসিটি বেরিয়ে গেলো। এবার যদি বলি আমার de Broglie ওয়েভলেন্থ কত, তাহলে de Broglie ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু হবে h/p। p মানে m ইন্টু p মানে মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি। ভেলোসিটি কত? ভেলোসিটি, এটা ভেলোসিটি v0 1 প্লাস e নট ডিভাইড বাই এম ভি জিরো, এটা ভেলোসিটি, তাই তো? তাহলে এইচ বাই এম ভি নট, এই জিনিসটা, এই জিনিসটার জায়গায় আমি ল্যামডা জিরো লিখবো, ইনিশিয়াল ওয়েভলেন্থ ল্যামডা জিরো 1 প্লাস ই নট বাই এম ভি জিরো। ওকে, তো বোঝাই যাচ্ছে আমার আনসার এটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল তো রে? ব্যাস। বোঝা গেছে, সূর্য ঠিকই করেছে। এই মৈনাকও, মৈনাক কি করেছে দেখি একবার। মৈনাক এটা কি করেছিলি বল দেখিনি, এইটা গুণ হলো কেন মৈনাক? না, ওটা আমি অনুপাত ভেবে করেছিলাম আর ওর দিকে গুণ করে ফেলি। কারণ কোশ্চেনটা ভাগ্যিস আমার অ্যান্সারে অপশন ছিল না, তাই এটা এইটা কেটে দিতাম আমি। অপশন অপশনটা, অপশন আর রং ছিল বলে তোকে নম্বর দিয়েছি, কিন্তু এটা তুই যা করেছিস এর ভুলই হতো আলটিমেটলি। ঠিক আছে, মৈনাক ইয়ে কিন্তু ঠিক করেছে আমাদের সূর্য মামা। কোথায় গেল এই সূর্য, কোথায় প্রথমে আছে, কোটিরম? এখানেই আছে না? প্রথমে আছে। এই প্রথমে এইটা ওকে, ওর অ্যাপ্রোচটা ঠিক আছে বুঝিস, একদম সুন্দর অ্যাপ্রোচ করে দিয়েছি, একদম ঠিক আছে। ওইটা এই এই মাইনাস আর মাইনাস দুটো মিলে যে প্লাস হবে ওটা এখানে মিলে মানে হয়ে গেছে আর কি, সেই জন্য সমস্যা হয় নাই কিছু। বেশ, একদম ঠিক, এই সূর্য এই অ্যাপ্রোচটা ঠিক আছে, এই অ্যাপ্রোচে ভুল হওয়ার কোনো চান্স নেই। এখন ওইখানে ইয়ের জায়গায় যদি মাইনাস, এটা সূর্য যদি এটা দেখতো, এই মাইনাসটা যদি দিতাম আমি, তাহলে সূর্য কি করতো আমার জান, মানে এখানে তুই তো ইলেকট্রনের চার্জটা মাইনাস না ধরতিস না তখন আর, তখন কিন্তু কেলেঙ্কারি হতো। ঠিক আছে, তখন আর অপশন আসতো না, এখানটা মাইনাস আসতো আর কি। তখন তো এটা বুঝে নিত তো যে ইলেকট্রনের চার্জটা মাইনাস ধরেছে, ওই জন্যই মাইনাস এসছে। যাই হোক, আশা করি বোঝা গেল। পরেরটা দেখ, কোশ্চেনটা কি ছিল। অনিলাবু বুঝতে পারছে কোশ্চেনের আনসারটা? বোঝা গেল তো নাকি? ওকে, চলো। Taking bore radius A naught is equal to 53 picometer, the radius of lithium plus plus ion in ground state on the basis of Bohr model will be। লিথিয়াম প্লাস প্লাস আয়নের এমনিতে ফর্মুলাটা কি? এমনিতে আমার বোরের যে রেডিয়াসের ফর্মুলা সেটা হচ্ছে আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ নট এন স্কোয়ার বাই জেড, তাই তো? না, জেড স্কোয়ার বাই জেড, কিন্তু এটা মনে রাখবি, জেডটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন নাম্বার। এবার লিথিয়াম প্লাস প্লাস আয়নের বাকি সব ঠিকই আছে, বাকি সব ঠিক আছে, এনের জায়গায় ওয়ান বসবে, নো প্রবলেম। গ্রাউন্ড স্টেট বলেছে, এনের জায়গায় ওয়ান বসবে। জেড এর জায়গায় কত বসবে? লিথিয়ামের তো, লিথিয়ামের জেড কত, 3 না? তাই তো? তাহলে এ নট হচ্ছে 53, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, মোটামুটি 18-র কাছাকাছি আনসার আসবে। তাহলে আনসার হবে এটা, তাই তো? এটা পেরেছে, দেখি দুজনেই পেরেছে, মৈনাকও পেরেছে, এও পেরেছে। এর পরের কোশ্চেনটা, পরের কোশ্চেনটা হচ্ছে টু এইচ অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট কোলাইড ইনইলাস্টিক্যালি। দুটো এইচ অ্যাটম, এই একটা এইচ অ্যাটম, এই একটা এইচ অ্যাটম, দুটো এইচ অ্যাটম গ্রাউন্ড স্টেটে কোলাইড করেছে, একে অপরের সাথে ধাক্কা মেরেছে। এটা মারলো, এবার বলেছে ইনইলাস্টিক্যালি। ইনইলাস্টিক্যালি মানে ধাক্কা লাগার পর এটা জুড়ে গেছে, আফটার ধাক্কা এটা জুড়ে গেছে। The maximum amount by which their combined energy is reduced, মানে ওদের যে কম্বাইন্ড এনার্জি সেটা কতটা অ্যামাউন্টে ম্যাক্সিমাম কমবে, এটা কোশ্চেনটা কি, ম্যাক্সিমাম কতটা ওদের এনার্জি কমবে। এখন এটা যখন ধাক্কা মারবে তখন কি হবে, ইনইলাস্টিক্যালি ধাক্কা মেরেছে, তাই এদের এইটা নইলে এইটা, এই দুটোর মধ্যে কোনো একটা পুরোপুরি এনার্জি অন্যটাকে দিয়ে দেবে। বুঝতে পেরেছিস? কোনো একটা পুরোপুরি এনার্জিটা অন্যটাকে দিয়ে দেবে, যেহেতু ইনইলাস্টিক কলিশন এনার্জি দেবে, মানে কেউ একটা এনার্জি পাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, হাইড্রোজেনের তো এনার্জি হয় এইটা নাহলে সেটা, মানে হয় গ্রাউন্ড স্টেট নলে 1 নম্বর স্টেট নলে 2 নম্বর স্টেট, এরকম ব্যাপার তো। তাহলে ও যদি ম্যাক্সিমাম এনার্জি লস করতে চায় তাহলে অবশ্যই ওকে হায়ার এনার্জি স্টেটে উঠতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে
তার মানে এটা ধরে নিতে হবে যে একজন পুরোপুরি এনার্জিটা দিয়ে দিয়েছে আরেকটা, অর্থাৎ সেইটা মানে ওদের দুটোর মধ্যে একটা শেষ হায়ার স্টেটে উঠে গেছে, নেক্সট হায়ার স্টেটে গেছে, গ্রাউন্ড স্টেটের থেকে নেক্সট হায়ার স্টেটে গেছে। তাহলে এমনিতে কি হয়, ম্যাক্সিমাম নেক্সট হায়ার স্টেটে গেছে, নইলে এই যে বলেছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, তাহলে এমনি আমাদের লেভেলগুলো কিরম দেখতে হয়, লেভেলগুলো এরকম দেখতে হয় না, একটা গ্রাউন্ড স্টেট এন ইজ ইকাল টু 1, এর পরেরটা অনেকটা উপরে থাকে এন ইজ ইকাল টু 2, তারপরে এগুলো কিন্তু অত উপরে থাকে না, তারপরে এগুলো কাছাকাছি থাকে, তাই তো? এরকম দেখতে হয় তো। তাহলে ম্যাক্সিমাম এনার্জি লস যদি হয়, তার মানে বুঝতে হবে যে ব্যাটা এইখান থেকে এখানেই নেমে এই 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 স্টেট থেকে এই স্টেটেই নামবে, এটাই ম্যাক্সিমাম এনার্জি লস হবে। একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে পুরোপুরি এনার্জি দিয়ে দিয়েছে, সেই এনার্জিটা নিশ্চয়ই এন ইজ ইকুয়াল টু 2 তে চলে গেছে, এন ইজ ইকুয়াল টু 2 তে যদি চলে যায়, তাহলে ওর ম্যাক্সিমাম লস তখন এন ইজ ইকুয়াল টু 2 থেকে 1 এ আসলে ম্যাক্সিমাম লস হবে। তো এইটা মোটামুটি একটা আন্দাজ করেই অঙ্কটা করতে হবে। এন ইজ ইকুয়াল টু 3 তে যায়নি, এন ইজ ইকুয়াল টু 2 তেই কেন গেছে এটা বললে চলবে না, এন ইজ ইকুয়াল টু 2 তেই গেছে ধরতে হবে, কারণ ওই হাইড্রোজেনটা ওকে এনার্জি যখন দিচ্ছে, ওর যা এনার্জি তাই তো দেবে। ঠিক আছে, মানে একটা গোটা এনার্জি পেলে সে কোন স্টেটে যেতে পারে, সে তো 3 নম্বর স্টেটে যেতে পারবে না, অথচ তার এনার্জি জাম্প হবে, 3 নম্বর স্টেটে যাবে না বা এনার্জি জাম্প, কিন্তু এনার্জি জাম্প হবে, তার নিশ্চয়ই 2 নম্বর স্টেটে যাবে। আর এইসব পলিউশনে কি হয়, ওই হিট এনার্জি লস, সাউন্ড এনার্জি লস, এইসব লস গুলো হয় না, যা হওয়ার একটার মধ্যে আর একটা থেকে আরেকটা গোটাটা ট্রান্সফার হয়ে যাবে, অ্যাটমিক কলিশন এর ক্ষেত্রে এটা হয়। তো এই অঙ্কটা একটু মনে রাখবি তোরা, এই অঙ্কটা একটু খটোমটো অঙ্ক আছে, এই অঙ্কগুলো মনে রাখতে। এই সাধারণত এই ধরনের অঙ্কগুলো এনসিইআরটি এক্সাম্পলারে পাওয়া যায়, এটা এক্সাম্পলারি অঙ্ক, এনসিইআরটি এক্সাম্পলার, ঠিক আছে, এনসিইআরটি এক্সাম্পলারের অঙ্ক। তোরা করবি কি, তোদের তো মোটামুটি যেই মেনের প্রিভিয়াস ইয়ার তো আছেই, কিন্তু যেই মেনের প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন তো অবশ্যই করতে হবে, যেই মেনের প্রিভিয়াস ইয়ার পুরো শেষ করে ফেলতে হবে, এটা করতেই হবে। এবং তার সাথে সাথে যেটা করতে হবে, এনসিইআরটির যে এক্সাম্পলারের যে অঙ্কগুলো আছে, মানে এই বইটা যদি রোগা রোগা দুটো বই আছে, বেশি না, এই এই আগে দেখতে পাচ্ছি বইটা 11-এর বই আছে, একটা 12-এর বই আছে, এক্সাম্পলার বলে, এমটিজির বইটা। এই বইটার গুণ হচ্ছে, মনে হয় অনেকেরই আছে, আমি বলেছিলাম ক্লাস 11-এর প্রথম দিকে অনেকেই হয়তো কিনেছে। এই এনসিইআরটি এক্সাম্পলার টেক্সট বুক প্লাস এক্সাম্পলার, এটার মধ্যে সলভ করে দেওয়া আছে। এর বেশি মোটা বই না, রোগা রোগা বই, এই গোটা বইটা মোটামুটি সলভ করে ফেলতে হবে 11 আর 12 মিলিয়ে। এখন যেহেতু ফ্রি হ্যান্ড আছে, ফ্রি হ্যান্ড বলতে তোরা 11 মোটামুটি জানিস, 12ও জানিস, এখন এই সময় এই দুটো বই নিয়ে শেষ করাটা খুব একটা কঠিন কাজ নয়। এবং এর সাথে সাথে যেই মেনের প্রিভিয়াস ইয়ার গুলো করতে হবে, দুটোই করতে হবে। কারণ এই এই বইয়ের যে কোশ্চেন গুলো আছে, যেগুলো মানে এনসিইআরটি এক্সাম্পলারের যা কোশ্চেনের স্টেটমেন্ট বা এনসিইআরটির কোশ্চেনের যে স্টেটমেন্ট, কিছু কিছু কোশ্চেন এমন আছে পড়ে না ঠিক মতো বুঝতেই পারবি না যে কি কোশ্চেনটা বলতে চেয়েছে, মানে যে কোশ্চেন করেছে তার মনের ভিতর ঢোকা তো সম্ভব না। এনসিইআরটির অঙ্কগুলোর স্টেটমেন্ট গুলো ওই রকমই হয়, পড়ে খুব তাড়াতাড়ি বোঝা যায় না, সবচেয়ে বড় সমস্যা। এনসিইআরটির প্রবলেম গুলো পড়ে বুঝতে পারাটা একটা ঝামেলা, এনসিইআরটির সোজা প্রবলেমই থাকে, পড়ে বোঝা যায় না কি বলতে চাইছে। এক্সাম্পলারেরও ভালো ভালো প্রবলেম আছে, যার স্টেটমেন্ট গুলো খুব খটোমটো। তো এই ধরনের প্রবলেম স্টেটমেন্ট আগে থেকে যদি কেউ প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু এই এই ধরনের প্রবলেম গুলো সলিউশন করাটা এক্সাম হলে খুব চাপ হয়ে যায়, মানে পড়ে তো বোঝা যাবে না কি বলতে চাইছে, অনেকবার পড়ে মোটামুটি বোঝা যাবে। তো সেই জন্যই এক্সাম্পলারটা আমি বারবার করে প্র্যাকটিস করতে বলছি এখন থেকে, এক্সাম্পলারটা প্র্যাকটিস করো, এক্সাম্পলার প্লাস যেই মানে পিওয়াইকিউ, এই দুটো জাস্ট, আর কিছু না, আর কিছু কোনো বই করতে হবে না। আর আরো যে অনেক বই আছে, বিএম শর্মা বল, ডিসি পান্ডে বল, যাই বল, এই বইগুলো আর খুব একটা সময় পাওয়া যায় না, না বইগুলো প্র্যাকটিস করতে পারলে তো খুবই ভালো, কিন্তু এত সময় পাবি না। জানুয়ারি যেই মেনটা দেওয়ার জন্য এনসিইআরটি এক্সাম্পলার আর যেই মানে পিওয়াইকিউটাই উপর ফোকাস করে এই দুটোকেই শেষ করার চেষ্টা কর। তারপরে জানুয়ারির পরীক্ষাটা হয়ে যাওয়ার পর এপ্রিল যখন আবার বসবি, তখন ওই দুটো হয়ে গেল, এপ্রিলের পরীক্ষাটা যখন বসবি তখন আবার তুই ওই ডিসি পান্ডে নিয়ে খাটবি বা বিএম শর্মা নিয়ে। আপাতত এখন এগুলো সব বাদ দিয়ে এক্সাম্পলারের উপর ফোকাস রাখো, আর এটা আমাদের পিওয়াইকিউ অফ যেই মেন ফোকাস রাখো, প্রত্যেকটা পিওয়াইকিউ। যাই হোক, তাহলে এই অঙ্কটা এক্সাম্পলারে আছে। তাহলে এবার দেখ তুই এন ইজ ইকাল টু 2 থেকে 1 এ যদি আছে, এই এনার্জি গ্যাপটা কত এটা ক্যালকুলেট করলেই তোর আনসারটা চলে আসবে। তাহলে সাধারণত এই এনার্জি গ্যাপটা কি হবে, 13.6 বাই
টু স্কোয়ার, আর এটা হচ্ছে 13.6/1। 13.6/2 স্কোয়ার কত হবে? 13.6/4। 13.6/4, 3 4 12, ঠিক আছে, 3.4 আসছে, তাই তো? 3.4 এটা 13.6, 13.6 আর 3.4 দুটো ডিফারেন্স কর, 13.6 - 3.4 ডিফারেন্স কর। এই লাভটাই দেবে ও, এটা ম্যাক্সিমাম এনার্জি লস হবে, এত বড় এই গ্যাপটাই ম্যাক্সিমাম গ্যাপ। যথারীতি আমাদের অ্যান্সার হবে 10.2 ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা সূর্য করেছে, সূর্যটা করেছে এইভাবে, সূর্য করাটা ঠিকই আছে, সূর্য করেছে এইভাবে, এই যে এইটা বার করেছে আর এটা বার করেছে, এই দুটোকে গ্রাউন্ড স্টেট এটাকে যোগ করেছে, মানে ওই একটার এনার্জি একটাকে দিয়ে দিয়েছে এইভাবে। হ্যাঁ, কি সূর্য কিছু বলছিলি? বলছি মানে 13.6 গ্রাউন্ড স্টেটে একটা হাইড্রোজেন আছে, মানে পুরো এনার্জি লস করে দিতে পারেন। আরেকবার বল। মানে গ্রাউন্ড স্টেটে যখন ইলেকট্রনটা আছে, হুম। সেটা মানে পুরো এনার্জি লস করে জিরো হয়ে যায় না? হ্যাঁ, হোক না, এটার এনার্জি লস করে জিরো হোক, আর এটার এনার্জি তো বাড়বে। এটা এনার্জি বেড়ে কোথায় যাবে বল? গ্রাউন্ড স্টেট থেকে এই স্টেটে যাবে না? যাবে তো। তো এবার এবার তো লস অফ এনার্জি হবে, মানে এইটা থেকে না আসবে তো, তাহলেই তো ওই ওই চেঞ্জটা আসবে, বুঝেছিস? সে হোক না, এটা জিরো হয়ে যাক, এটা তো বেড়ে গেল, এটা বেড়ে গেলে এবার জাম্প করে কোথায়? গ্রাউন্ড স্টেটেই তো আসবে, 2 থেকে 1-এ জাম্প করলে কত এনার্জি লস হবে? ওইটাই হবে যেটা বললাম, বোঝা গেল? কিন্তু এইভাবে যে করেছে এটা 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 জেই মেনের এই 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 সলিউশনটা অনেক জায়গায় করে দেয়, কিন্তু এই সলিউশনটা আমি মানে এটা বুঝতে পারার একটু ঝামেলা আছে। অতিরিক্ত মাথা খাটালে বোঝা যাবে সলিউশনটা কেন এরকম। তার থেকে আমি যেটা বললাম সেটা কিন্তু বুঝতে সহজ। বোঝা গেল সূর্য আমি যেটা বললাম? হ্যাঁ স্যার, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে ছিল। প্রিভিয়াস ইয়ারে ছিল, এটা যেই এনসিআরটি থেকে ডাইরেক্ট ঝেপে দেওয়া হয়েছে। এনসিআরটি এক্সাম্পলার থেকে যেই মেরে জাপ করে দিয়ে দিয়েছে একদম। তুমি যদি এনসিআরটি এক্সাম্পলার খুব ভালো করে করো না, তুমি কমন কোশ্চেন পাবে। এবং এই প্রিভিয়াস ইয়ার্স করার জন্যই তুই দেখ এই কোশ্চেনটা কমন পেয়েছিস, আমি দিয়েছি। তুই কিন্তু 10.2 অ্যান্সারটা অন্তত জানিস কি হবে, তাই তো? এই এই এইভাবে যে করেছে না ওরা বইতে সলিউশনটা আমার ঠিক পছন্দ হয়নি। আমি যেটা বললাম বুঝতে পারলি, আমি যেটা আমারটা কিন্তু সহজেই বুঝতে পারবি যে কি হলো ব্যাপারটা। আচ্ছা, পরেরটাই যাচ্ছি। When a nucleus in an atom undergoes radioactive decay, the electronic energy level of the atoms কি হবে? ইলেকট্রনিক অ্যাটমস এর ইলেকট্রনিক এনার্জি লেভেল চেঞ্জ হবে কি হবে না, সেটা ওরা জানতে চেয়েছে। মৈনাক অ্যান্সার দিয়েছে হবে না। ডু নট চেঞ্জ এনি টাইপ অফ রেডিও অ্যাক্টিভ, এটা মনে হবে সবারই প্রথম ধাপে, এটাই মনে হবে যে চেঞ্জ হবে না। সূর্যর কি মনে হচ্ছে, চেঞ্জ হবে কি হবে না? হলে কেন হবে? হবে, হবে হবে কেন? হবে। কেন বলতে কি? কারণ মানে হিলিয়াম যদি বেরোয় তাহলে প্রোটন সংখ্যা কমে যাচ্ছে, ইয়েস, তাহলে ওই মৌলটাই চেঞ্জ মৌলটা হচ্ছে যেমন। মৌলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ধর ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম এটা এখানে আমি আনসার বলছি। ধর ইউরেনিয়াম আছে, ও মৈনাক কি ভেবেছে আমি বলছি, মৈনাক ভেবেছে এইটাই সেই ফাঁদে পড়া কোশ্চেন, এইগুলো সব এনসিআরটির এক্সাম্পলারের ফাঁদে পড়ানো কোশ্চেন, যেটা দেখলে মনে হবে সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে গেলে ভুল অ্যান্সার হয়ে যাবে, একটু ভেবে অ্যান্সার করতে হবে। ওর কি মনে হয়েছে, ওর ব্রেনে এটা কাজ করেছে যে আমার নিউক্লিয়াসের যে ঘটনাগুলো ঘটে, নিউক্লিয়ার রিয়াকশন গুলো ঘটে, সে তো পুরোপুরি নিউক্লিয়ার ঘটনা, নিউক্লিয়াসের সাথে রিলেটেড। তাহলে তার সাথে অ্যাটমিক কনফিগারেশনের ইলেকট্রনের কনফিগারেশনের কেন চেঞ্জ আসবে, এইটা ওর মাথায় কাজ করেছে। সেই জন্যই ও বলেছে যে কোনো রকম চেঞ্জ আসবে না, ইলেকট্রনিক এনার্জি লেভেলে কোনো চেঞ্জ আসবে, এটা ওর মনে হয়েছে, কারণ যেহেতু নিউক্লিয়ার রিয়াকশন এটা। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যখনই এরম রিয়াকশন হবে, ধর এরকম একটা রিয়াকশন, ধর ইউরেনিয়াম, ইউরেনিয়াম 92 to 238, তাই এখান থেকে যখন এইটা পাওয়া যাচ্ছে, ধর থোরিয়াম পাওয়া যাচ্ছে, হিলিয়াম বিটা ডিকে হচ্ছে, ধর তো এটা 90, এইটা দেখ 234। তো এটা তো গোটাটাই থোরিয়াম হয়ে গেল না, ইউরেনিয়াম থোরিয়াম থোরিয়াম হয়ে যাওয়া মানেই তো হ্যাঁ হ্যাঁ ইলেকট্রনিক এনার্জি লেভেলে চেঞ্জ আসবে, কারণ তোরা জানিস যে এনার্জি লেভেল মানে ইএন ইজ ইকুয়াল টু 13
যাই হোক, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে এই টাইপের আসবে ইলেকট্রন ভোল্ট, তাই না? এই টাইপের, তাহলে এইখানে ওই জেডটা তো একটা বিশাল বড় ফ্যাক্টর, এই জন্য এনার্জি লেভেল চেঞ্জ হয়েছিল। বেশ, তাহলে আমার চেঞ্জ ফর আলফা অ্যান্ড বিটা ডিকে, বাট নট ফর গামা। গামা ডিকের জন্য চেঞ্জ আসবে না, কারণ গামা ডিকেতে তো জেড চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারলি? হ্যাঁ বিটা ডিকেতে জেড 1 বেড়ে যাবে, আর আলফা ডিকেতে জেড 2 কমে যাবে। দুটোর ক্ষেত্রে বিটা জেড কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, সেই জন্য কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে। মৈনাক বোঝা গেছে? হুম, এর পরেরটা বলছে, in a nuclear reactor moderators slow down the neutrons which comes out in fission process. In nuclear reactor, moderators slow down the neutron which comes out in the fission process. The moderator used heavy light nuclei. Moderator used have light nuclei. Sorry, moderator used, যে moderator use হবে সেটা light nucleus এর moderator থাকে। হেভি নিউক্লিয়াই উইল নট সার্ভ দ্য পারপাস। মডারেটর যেটা ইউজ হয় সেখানে হেভি নিউক্লিয়াস থাকলে পরে সে পারপাসটা সার্ভ করতে পারে। মডারেটর মানে ইলেকট্রনিক, এই সরি, নিউক্লিয়ার রিয়াকশনের যে গতি, সেই গতিটাকে কমিয়ে দেয়। এবার জিজ্ঞেস হচ্ছে, ভাই গতি কমানোর জন্য যে মডারেটরটা ইউজ করবো সেই মডারেটরটা কি লাইট নিউক্লিয়াসের মডারেটর হলে ভালো, নাকি না হেভি নিউক্লিয়াসের মডারেটর হলে ভালো, এটা প্রশ্ন করেছে। সাধারণ বুদ্ধি, সাধারণত একটু ভাবলে, হঠাৎ করে যদি ভেবে অ্যান্সার দিতে যাস, মনে হবে হেভি নিউক্লিয়াসে মডারেট হলে তো ভালো হয়। তাহলে হেভি নিউক্লিয়াস তো আটকে দেবে, হঠাৎ করে নিউট্রন গুলোকে আটকে দেবে, যেতে দেবে না। কিন্তু ব্যাপারটা তা হবে না। যদি হেভি নিউক্লিয়াস হয় তাহলে কি হবে, হেভি নিউক্লিয়াস মনে করে হেভি নিউক্লিয়াসের মডারেটর ইউজ করেছি, আর তোর যে নিউক্লিয়ার ফিশন হয়েছে সেইখান থেকে ধর দুটো এরকম দুটো নিউট্রন বেরিয়ে এসছে, হেভি হাই ভেলোসিটির নিউট্রন বেরিয়ে এসছে। সেই নিউট্রন যুদ্ধ যদি এইখানে যদি ধাক্কা মারে, হেভিটা যদি ধাক্কা মারে, তাহলে তীব্র বেগে এবার ছিটকে চলে আসবে, ধাক্কাকে ব্যাক করবে, ব্যাক করে আবার নিউক্লিয়ার রিয়াকশন ঘটানো শুরু করে দেবে। তার জায়গায় যদি লাইট নিউক্লিয়াস নিই আমি, এখানে যে লাইট নিউক্লিয়াসের মডারেটর নিই, অনেক লাইট নিউক্লিয়াসের মডারেটর নিই, তাহলে কি হবে, নিউক্লিয়াসটা এই 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 যে এটা নিউট্রনটা টাকাস করে গিয়ে এখানে গিয়ে এখানটা মনে হবে ক্যাচ ঢুকে ফেললো, মানে এই জায়গাটা যেন ক্যাচ হয়ে, মানে নরম গ্লাভসে যেমন বল, ক্রিকেট বল ভালো ক্যাচ লুপা যায়, টাক করে ক্যাচ লুপে নেওয়া যায়, তো এইভাবে যেন ওটা ক্যাচ হয়ে যাবে, নিউট্রনটা ক্যাচ হয়ে যাবে, নিউট্রনের মানে রিকয়েল হবে না, নিউট্রনটা গিয়ে আটকে যাবে, এই ঘটনা ঘটবে। সেই জন্য দে উইল ব্রেক আপ হবে না, ইলাস্টিক কলিশন অফ নিউট্রন উইথ হেভি নিউক্লি উইল নট স্লো ডাউন দ্য, ওরা স্লো ডাউন করতে পারবে। ইলাস্টিক কলিশন মানে ভারী নিউক্লিয়াস যদি নিস, তাহলে ওদের মধ্যে যে ইলাস্টিক কলিশন হবে সেটা কিছুতেই ওর বেগটাকে কমাতে পারবে না, ও তো আবার ছিটকে চলে যাবে না, একই বেগে এসে একই বেগে ছিটকে চলে যাবে। সেই জন্যই ভারী নিউক্লিয়াসের যুক্ত মডারেটর আমি ইউজ করি না, আমি লাইট নিউক্লিয়াস যুক্ত মডারেটর ইউজ করি। মনে বোঝা গেছে? মানে একটা ব্রেক হবে না যে নিউক্লিয়ার, হ্যাঁ বল। মানে ইউরেনিয়াম যদি নিই, মানে সেক্ষেত্রে তো নিউট্রন ধাক্কা মারলে ব্রেক করে যাবে। এই দেখো, কিন্তু কোশ্চেনটা তোকে কি করেছে সেটা তো দেখতে হবে। কোশ্চেনটা করেছে যে moderator used have light nuclei, heavy nuclei will not serve the purpose। কেন ওই মডারেটরের কাজটা করতে হবে তোকে, ব্রেকআপ হলে মডারেটরের কাজ থরি না হচ্ছে, দে উইল ব্রেক আপ, ধর ব্রেকআপ হলো, তাহলে মডারেটরের কাজটা কি হচ্ছে, মডারেটর মানে তুই নিউক্লিয়ার রিঅ্যাকশনের ভেলোসিটি কমিয়ে দেবে, সেটা তো করতে পারছে না। ব্রেকআপ তো ভালো কথা, কিন্তু মডারেটরের কাজটা হচ্ছে না, তাহলে ব্রেকআপ তো করবেই, কিন্তু মডারেটরের কাজটা করবে ও করবে না। তোকে জিজ্ঞাসা করেছে মডারেটর হিসেবে কেন লাইট নিউক্লিয়াস নেওয়া হচ্ছে, হেভি নিউক্লিয়াস কেন নেওয়া হচ্ছে না, তার আসল রিজন কি, আসল রিজন আছে ওইটা। ওকে, চলো। এর পরের কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন ছিল, দুর্দান্ত কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেনের উপর খেয়াল রাখবে, ভালো কোশ্চেন। এখানে যেটা কোশ্চেন করেছে এটা বিয়ে করে দিয়ে তোরা কেবি করতে পারিস নি দেখলাম। এখানে বলছে এইটা ইনপুট দিয়েছে, বুঝলি তো, এইরকম সার্কিটটা রয়েছে, এই সার্কিটের ইনপুট এটা, ভি ইন এটা করেছে, তাহলে আউটপুট কিরকম হবে। এখানে একটা ডায়োডকে দেখ, দুটো ডায়োডকে দেখ, উল্টো দিকে এইভাবে কানেক্ট করা আছে, একটা যেন মানে একটা হাফ সাইকেল যদিও ফরওয়ার্ড থাকে, তাহলে মানে দেখে মনে হচ্ছে যেন ফুল ওয়েভ রেক্টিফায়ার, দেখে মনে হচ্ছে যেন ফুল ওয়েভ রেক্টিফায়ার, মানে ফার্স্ট হাফ সাইকেল যখন আসবে
তখন দেখা যাচ্ছে এই ডায়োডটা কন্ডাক্ট করবে কিন্তু এটা করবে না। আর সেকেন্ড হাফ সাইকেল যখন আসবে তখন দেখা যাবে এটা নেগেটিভ হয়ে গেল, তার মানে এই ডায়োডটা রিভার্স ব্যাস, এই ডায়োডটা তখন রিভার্স ব্যাসে চলে যাবে, এই ডায়োডটা আবার তখন কন্ডাক্ট করবে। দেখে মনে হবে আরে বাস, এটা তো ভাই সুন্দর একটা ফুল ওয়েভ রেক্টিফায়ারের মতো কাজ হচ্ছে, এবং যথারীতি সেই ফাঁদেই সবাই পড়ে গেছে। সেই ফাঁদে আমাদের মৈনাকও পড়েছে এবং সূর্যও পড়েছে। দুজনেই একই ফাঁদে পড়েছে, দেখো দুজনেই কিন্তু একই ফাঁদে পড়ে গেছে। কিন্তু একটু ভালো করে দেখতে হবে, এখানে একটু ভালো করে দেখার দরকার আছে, দেখতে হবে যে কি হতে চলেছে। দেখ এবার কি হচ্ছে, দেখ কোথায় গেল। এই ধর ফার্স্ট হাফ সাইকেল, ফার্স্ট ইনপুটটা ধর, ইনপুটের ফার্স্ট হাফ সাইকেলটা বলছি, ইনপুটের ফার্স্ট হাফ সাইকেল, ইনপুটের ফার্স্ট হাফ সাইকেল। আমি আউটপুটটা আঁকার চেষ্টা করছি, দেখ দেখ এবার এবার দেখ আউটপুট আঁকছি আমি। ধর ফার্স্ট হাফ সাইকেল যখন আসছে, ফার্স্ট হাফ সাইকেল আস্তে 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 এই সঙ্গে সঙ্গে এই ডায়োডটা কত সঙ্গে সঙ্গে এই ডায়োডটা ফায়ার করো কখন করবে, এই ডায়োডটাকে ফায়ার করতে গেলে মিনিমাম তো কাটিং ভোল্টেজ দরকার, মানে 0.7 ভোল্টেজ, এখানে 0.6 ভোল্টেজ দেওয়া আছে, মানে 0.6 ভোল্ট বা 0.7 ভোল্টে গেলে তবে তো ডায়োডটা কন্ডাক্ট করবে, তার আগে তো করবে না। হ্যাঁ কি না, ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ। ডায়োডের যে ওই ডিপ্লিশন রিজিয়নটা থাকে, সেই ডিপ্লিশন রিজিয়নটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে বা জার্মানিয়াম ডায়োডের ক্ষেত্রে, সেই ডিপ্লিশন রিজিয়নটা 0.7 বা 0.6 ভোল্ট এর মতো হয়। সেই ডিপ্লিশন রিজিয়নটাকে যতক্ষণ না তুই ফরওয়ার্ড বায়াস করে ফিনিশ করে দিচ্ছিস ততক্ষণ তো ডায়োডটা কন্ডাক্ট করছে না। তাহলে ডায়োডটা ফার্স্ট হাফ সাইকেল যখন আসছে, যতক্ষণ না 0.7 ভোল্ট হচ্ছে ততক্ষণ এই ডায়োডটা কন্ডাক্ট তো করবেই না, এটা তো করবেই না, এটা তো রিভার্স বায়াসে আছে বলে করবে না, আর এটাও করবে না যেহেতু কাটিং ভোল্টেজ রিচ করেনি। তাহলে দুটোই কন্ডাক্ট করবে না, তাই তো? হ্যাঁ কি না, মৈনাক, সূর্য? হ্যাঁ স্যার। আচ্ছা, অনিলাভ, তোমার ডায়েট পড়া আছে তো? পড়েছিস? বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? তাহলে এটাও এটাও কন্ডাক্ট করলো না, এটাও কন্ডাক্ট করলো না। তাহলে কি হবে, ফুল যে এই এই জিনিসটা পুরোপুরি আউটপুটে আসবে, পুরোপুরি আউটপুটে আসবে। তাহলে এই আউটপুট আসা শুরু করলো, ডিক 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 ডিক, যতক্ষণ না 0.7, মনে করো এবার 0.7 ভোল্ট হয়ে গেছে, মনে করো এই 0.7 ভোল্ট রিচ হয়ে গেল। যেই 0.7 ভোল্ট রিচ করে যাবে আর উঠবে না এটা, কারণ 0.7 ভোল্ট যেই রিচ করে যাবে তখন এই ডায়োডটা শর্ট সার্কিট হয়ে গেল, মনে করো এই ডায়োডটা শর্ট হয়ে গেল, এই ডায়োডটা শর্ট হয়ে গেল, ডায়োডটা শর্ট হয়ে গেল, মানে আর তুই কোনো আউটপুট পাবি না, আর আউটপুট শর্ট হয়ে গেল, ডায়োড শর্ট সার্কিট হয়ে গেছে, ডায়োডটা শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে ওই 0.7এই গেল, 0.7-এর পর আর বাড়বে না। এবার এইটা তো ফিজিক্যালি কিরম দেখতে হবে, ফিজিক্যালি খুব ছোট্ট হবে, বুঝলি তো? এটা আসলে খুব ছোট্ট একটা রিজন, মানে এই উঠে ব্যাস 0.7-এ স্যাচুরেট করে গেল, স্যাচুরেট করে গেল। যতক্ষণ না ঘুরছি, যতক্ষণ না ওটা নেগেটিভ হাফ সাইকেলে আসছে, যতক্ষণ না নেগেটিভ হাফ সাইকেলে আসছে ততক্ষণ এটা চলবে, মানে এটা আর করবে না। এরপরে এই চলে এবার আবার পয়েন্ট, এই নেগেটিভ হাফ সাইকেল যখন পয়েন্ট আবার উপরতে উঠে যখন আবার ওদিক থেকে পড়তে শুরু করবে, 0.7-এ আবার ওটা কন্ট্যাক্ট করবে। এই হলো। এবার পরের হাফ সাইকেলে কি হবে, একই ব্যাপার, 0.7 না হওয়া পর্যন্ত ডায়োড কন্ট্যাক্ট করবে না, কারণ এটা তখন রিভার্স বায়াসে চলে গেল। আর এইটা যতক্ষণ না 0.7 হচ্ছে ততক্ষণ কন্ট্যাক্ট করবে না। এবার একই ঘটনা ঘটবে, যথারীতি একই ঘটনা ঘটবে, মানে আবার এখানে 0.7-এ এটা স্যাচুরেট করে যাবে, আবার ঘুরে যখন আসবে আবার এই আসবে, অর্থাৎ এই রকম গ্রাফ আসবে, এই 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 এই, দেখ এরকম গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা দেখ, দেখতে পাচ্ছিস? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা বোঝা গেল? সার্কিটটা হচ্ছে তখন তো মানে পোটেনশিয়াল জিরো হয়ে যায়, আবার বল। মানে হয়ে যাচ্ছে, পোটেনশিয়ালটা জিরো, পোটেনশিয়ালটা জিরো কোথায়? মানে যখন শর্ট সার্কিট হয়ে যাচ্ছে মানে 0.7-এর পর। হ্যাঁ, শর্ট সার্কিট হয়ে গেল। হ্যাঁ বল, আরেকবার বল, শর্ট সার্কিট হয়ে গেলে ওটা জিরো নেমে যাবে বলছিস? হ্যাঁ স্যার, নেবে যাবে না। না,
0.7 ভোল্টেজ পর্যন্ত থাকতে হচ্ছে তো। এখানে তো 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেলেও, হচ্ছে না? এই ড্রপটাই তো এখানে পাবো আমি। শর্ট সার্কিট হয়ে গেলেও তো ড্রপ আসছে 0.7 ভোল্টের, জিরো তো না। 0.7 ভোল্টের ড্রপটা কোথায় যাবে? 0.7 ভোল্ট ড্রপ তো না, 0.7 ভোল্টের ড্রপ না হলে তো আবার কন্ডাক্ট করবে না, বুঝেছিস? বুঝতে পারলাম কি বললাম? এইখানটা দেখ, এই ভোল্টটা 0.7-এর বেশি তো, 0.7 বেশি তো, কিন্তু এইটা তো কন্ডাক্ট করে গেছে, তাহলে এইটা তো আর পয়েন্ট কন্ডাক্ট করে গেলে পরে তো আর 0.7-এর তলায় তো আর যাবে না, মানে এই ধর উঠে গেছে এই 0.7, এই 0.7-এর বা এই জায়গাটা। এবার এটা এইটা তো থেকেই যাবে না, হয়ে যাচ্ছে মৈনাক কি বলছি? Yes. ডায়োডের অ্যাক্রসে 0.7 ভোল্ট ড্রপ হবে, ডায়োডটা কন্ডাক্ট করলেও তো 0.7 ভোল্ট ড্রপ হবে। এ কি আর ফুল শর্ট সার্কিট হয়ে যাচ্ছে নাকি ডায়োড তো? অনিলাভ বোঝা গেল কোশ্চেনের আনসারটা? সূর্য বোঝা গেছে? হ্যাঁ স্যার। সূর্য বুঝতে পেরেছে। নেক্সট যে কোশ্চেনটা আছে, এটা বেশ মজাদার কোশ্চেন ছিল। এইটা এ আর বি হচ্ছে ইনপুট আর ওয়াইটা হচ্ছে আউটপুট। এবার দেখ, এই উঁচুতে থাকা মানে ওয়ান, উঁচুতে এই উঁচু আছে মানে এটা ওয়ান। দেখ বিটাও উঁচুতে আছে, তাহলে বিটা ওয়ান, তাহলে ওয়ান ওয়ান। আর আউটপুটটা হচ্ছে জিরো, তাহলে তোকে এইভাবে এই যে তোর ওয়েব প্যাটার্নটা আছে, এই ওয়েব প্যাটার্ন দেখে তোকে বুঝতে হবে যে আমার এ আর বি ইনপুট আর আউটপুট ওয়াই এর একটা সুন্দর একটা তোর ডায়াগ্রাম হয়ে যাবে, মানে কি বলে, ট্রুথ টেবিল হয়ে যাবে। সেটা ট্রুথ টেবিল কি, এ যখন ওয়ান, বি যখন ওয়ান, আউটপুট জিরো। তারপরে দেখ, তারপরে দেখ কি হলো, এটা যে হয়ে গেল জিরো, বিটাও হয়ে গেল জিরো, কিন্তু আউটপুট হয়ে গেছে ওয়ান, জিরো জিরো ওয়ান। তাহলে পরের যে আমার আসবে সেটা হচ্ছে জিরো জিরো ওয়ান, মানে জিরো জিরো হলে ওয়ান আউটপুট দেবে। তারপরেরটা এটা জিরো কিন্তু এটা ওয়ান, এটাও ওয়ান, তাহলে জিরো ওয়ানে ওয়ান দেবে, জিরো ওয়ানে ওয়ান দেবে। তারপরটা দেখ, ওয়ান জিরোতে ওয়ান দিচ্ছে, তাহলে ওয়ান জিরোতে ওয়ান দেবে, মানে সব রকম আউটপুট ইনপুট পেয়ে গেলাম। কিন্তু এইবার তোকে টেস্ট করতে হবে যে কোনটা এই কেসটা ঘটাচ্ছি। দেখ এইটাতে ঘটবে না, এইটাতে দেখ ঘটবে, বিতে ঘটে যাবে। ট্রাই কর বিতে ঘটবে, কারণ বিতে দেখ জিরো জিরোতে, এখানে জিরো এখানে জিরো এখানে জিরো আসবে, যথারীতি ওয়াই ওয়ান আসবে, তাহলে জিরো জিরো ওয়ানটা মিট করছে। এবার তুই ওয়ান জিরোতে, ওয়ান জিরোতেও জিরো আসবে, ওয়ান জিরোতে দেখ ওয়ান, তাহলে জিরো এখানে জিরো, তাহলে এখানে ওয়ান বেরোবে, তাহলে ওয়ান জিরোতেও ওয়ান বেরোবে, জিরো ওয়ানেও ওয়ান আসবে একই রকম ভাবে, আর ওয়ান ওয়ানে জিরো আসবে। দেখ এখানে ওয়ান এখানে ওয়ান দে, দেখ ওয়ান ওয়ানে জিরো, এটা ঘুরে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা মনে হয় দুজনেই ঠিক দিয়েছিস। ময়নাক এটা ঠিক দিয়েছিস তো? Yes. এটা ঠিক বুঝলাম। ময়নাক, হ্যাঁ ময়নাক ঠিকই দিয়েছে। আর এও ঠিক দিয়েছে, সূর্য মনে হয় ঠিক দিয়েছে। সূর্য ঠিক দিয়েছিস না এটা? স্যার, না স্যার, এটা আসলে ট্রুথ টেবিলটা ভুল না করছে। এটা হয় টু এ হয়নি, ট্রুথ টেবিলটা ভুল হয়। বুঝতে পেরেছি কি করে দেখতে হবে ট্রুথ টেবিল দেখার কায়দা, ওয়েব হ্যাঁ হ্যাঁ প্যাটার্ন থেকে এইভাবে হ্যাঁ দেখতে স্যার। হবে ওয়েব প্যাটার্ন থেকে। ঠিক সি আছে? একটা ওই মানে যে গোলটা আছে মানে ফাঁকা গোল, ওটা বলতে কি বোঝায়? ও, এটা তো তুই জানিস, কম্পিউটার সায়েন্সে তো পড়েছিস। এই ফাঁকা গোল মানে এইখানে যদি ওয়ান দিস তাহলে এখানে জিরো ঢুকবে। ঠিক আছে, ফাঁকা গোল মানে হচ্ছে উল্টে হবে যাওয়া, একটা। হ্যাঁ নট হয়ে যাবে ওখানে, ওখানে ওয়ান দিলে জিরো ঢুকবে। ঠিক আছে, এর মানে তাই আমি আর এর সিটা চেক করিনি, যেহেতু বিটা মিলে গেল তাই সিটা চেক, মাল্টিপল অপশনও কারেক্ট নেই তাই আমি আর সি আর ডি চেক করিনি। আচ্ছা এইবারে এই অঙ্কটা, এটা একটা কমিউনিকেশনের অঙ্ক, এটা আর কোনোদিনও যেই মেনে আসবে না, কারণ এটা যেই মেনে সিলেবাস থেকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেই মেনে সিলেবাসে নেই, নিটের সিলেবাসেও এইটা নেই, কিন্তু তাহলে অঙ্কটা দিলাম তার একটাই কারণ, এই টপিকটা আমাদের ডাব্লিউবি সিএইচএসি কাউন্সিলের সিলেবাসে এখনো রয়ে গেছে, এবং ডাব্লিউবিজেইর সিলেবাসে এটা এখনো রয়ে গেছে। তাই এটা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কিন্তু এটা বাদ দিতে পারবে না, এটা তাকে ভালো করেই পড়তে হবে। এটা হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে খুব সুন্দর কোশ্চেন টপাক করে একটা ফুল মার্কস পেয়ে পেয়ে যাওয়া যায়, মানে ভালো সোজা কোশ্চেন এখান থেকে আসে, বেশি ঝামেলার কোশ্চেন এখান থেকে আসে না। তাই এই টপিকটা অবশ্যই ভালো করে তৈরি করতে হবে ডাব্লিউবিজেইর জন্য এবং কাউন্সিলের এক্সামিনের, বোর্ডের এক্সামের জন্য এটা তৈরি করতেই হবে। আর তোরা তো ডাব্লিউবিজেই তো সবাই দিবি, তাই না? তাহলে এই টপিকটা তোদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এই টপিকটা কিছু করার নেই, এটা
থাকবে। ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য যে স্টেট রয়েছে তারা এই টপিকটাকে বাদ দিলেও তাদের কোনো যায় আসে না, বা যারা জয়েন্ট, যারা যারা একদম নিট দেবে বলে বদ্ধপরিকর, তাদেরও এই টপিকটা পড়ার দরকার নেই, কমিউনিকেশনটা পড়ার দরকার নেই। যাই হোক, এই কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে হোয়াট শুড বি দ্য হাইট অফ ট্রান্সমিটিং অ্যান্টেনা অ্যান্ড দ্য পপুলেশন কভার্ড if the television telecast is to television if the television telecast is to cover a radius of 150 কিলোমিটার, 150 কিলোমিটার রেডিয়াস কভার করতে পারে। এই রেডিয়াস কভার করতে পারে এর অর্থ হচ্ছে রেঞ্জ, রেঞ্জটা ওরা বলতে চেয়েছে। হ্যাঁ, রেডিয়াস কভার করতে পারে মানে হচ্ছে রেঞ্জের কথা বলছে ওরা, ওরা রেঞ্জের কথা বলছে, এদের কথাটা একটু বুঝে নিতে হবে। ওরা রেঞ্জের কথা বলছে, অর্থাৎ যদি আমার এই অ্যান্টেনা এরকম হয়, এটা যদি আমার অ্যান্টেনা হয়, অ্যান্টেনা অ্যান্টেনা যদি হয় এরকম, এটা মনে করো অ্যান্টেনার হাইট, বা অ্যান্টেনা তো ট্রান্সমিটিং অ্যান্টেনাই বলেছে, তাহলে এই অ্যান্টেনা যে রেঞ্জটা কভার করবে সেই রেঞ্জটা কত হবে? বড় করে আনছি পৃথিবীটাকে, বোঝাতে সুবিধা হবে। এবার এটা যে কভার করবে এটা তো এইরকম ভাবে দেখতে হয়, মাথা থেকে ট্যানজেন্ট টানতে হবে, এই এই ডিস্টেন্সটা কভার করবে, ঠিক আছে, এইটুকু ডিস্টেন্সও কভার করবে। এখানে ওরা এইটাকে বলতে, এই এসটা যদি, এসটাকে দিয়ে ওরা বোঝাতে চেয়েছে যে এই যে কভার করেছে এই এসটা হচ্ছে 150 কিলোমিটার, এটা ওরা বলতে চেয়েছে, ঠিক আছে। এবার আর্থের সেন্টার এটা, যথারীতি আমি যদি এইখান থেকে এরম ভাবে আমি রেডিয়াসটা নিই, তাহলে এটা হবে আর্থের রেডিয়াস, আর এখান থেকে এইভাবে 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 যদি টানি, তাহলে এই গোটাটা যে হাইট সেটা হবে রেডিয়াস প্লাস হাইট, যথারীতি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এবং সেখান থেকে আমরা এটা অনায়াসে বলতে পারি যে আর প্লাস এইচ, এটা অতিভুজ হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার প্লাস 2RH প্লাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে গেল, যেহেতু আমাদের এইচ এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর, সেই জন্য এইখানটা এই এক্সপ্রেশনে আমি এইচটাকে নেগলেক্ট করে দেবো। এইচটা যদি খুব ছোট হয় তাহলে এইচ এর স্কোয়ারটাও আরো ছোট হবে, তাই না? ছোট জিনিসের স্কোয়ার তো ছোট হয়ে যায়। 0.1 তার স্কোয়ার হচ্ছে 0.01, 0.01 তার স্কোয়ার 0.001, যত স্কোয়ার করবি ছোট জিনিসের তত সে ছোট হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে লিখবো যে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 2RH। এখান থেকে আমরা, আমাকে জানতে চেয়েছে যে হাইট অফ দ্য অ্যান্টিনা কত, মানে এইচটা জানতে চেয়েছে, তাহলে এস স্কোয়ার বাই 2R, এটা হচ্ছে এইচ। তাহলে এস স্কোয়ার আবার বসিয়ে দেবো, 150 কিলোমিটার আছে, তাহলে 150 ইন্টু 150, আর 2R কত, 2 ইন্টু আর কত বলেছে 6.5, মানে এটা আমি 65 ইন্টু 10, এটাকে 65 যদি লিখি 6.5 কে 65 লিখলে পরে 10 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করে দেবো, 10⁵ এটা মিটার আছে আবার, তাহলে মিটার, এটা কিলোমিটার করতে গেলে এইটা হবে, এটা কিলোমিটার হবে, রাইট? তাহলে বসিয়ে দিয়ে 65 ইন্টু 10⁻² কিলোমিটার। তাহলে এই শূন্য কেটে গেল, আর এই দুটো শূন্য কেটে গেল, তাহলে তোর অ্যান্সার আসছে হচ্ছে 150, এই 15 225 বাই 65 2 × 130, তাই তো? এই 225/130, এটা তোর অ্যান্সার আসবে। 225/130 ভাগ করলে পরে তুই পেয়ে যাচ্ছিস, দেখ 13 ভাগ করলে দেখ, একবার একবার ভাগ করে দেখ, ওই 1731 1.7 কিছু একটা পাবি, ঠিক আছে? 1.7 কিছু একটা পাবি, মানে অপশন এ কারেক্ট হবে। এটা অনেকেই পেরেছিস দেখলাম, এও পেরে, সূর্যও পেরেছে, সবাই পেরেছে এটা। মৈনাক, সূর্য পেরেছিস এটা? হ্যাঁ স্যার। এটা করেছিস, সূর্য মৈনাক দুজনেই, মৈনাকও তো পেরেছিস না? তো হয় ডি করেছিস না? তো এইটা এটা মনে হয় আমার যেটা হয়নি, তার কারণ হচ্ছে এই এই লাইনটা পড়ে, এবার সূর্য কেন পেরেছে বলে দিচ্ছি, পড়ে কনফিউশন আসেনি, কারণ এইটা এই টেলিভিশন টেলিকাস্ট ইজ টু কভারের রেডিয়াস, এই রেডিয়াস কথাটা পড়ে হয়তো, এবার রেডিয়াস কথাটা পড়লে পারি একটু গন্ডগোল মাথায় আসবেই,
এটা স্বাভাবিক আছে। রেডিয়াস বলতে ওরা এস এর কথা বলছে, না এইটাকে বলতে চাইছে, বুঝেছিস? ওই না, এইটাকে বলতে চাইছে। রেঞ্জ বললে খুব ভালো হতো, কিন্তু ওরা রেডিয়াস বলেছে, কনফিউজ করে দিয়েছে। রেডিয়াস বলাটা উচিত হয়নি, রেঞ্জ বললেই ভালো। রেঞ্জ বলে তোর কিন্তু পপুলেশন ভুলটা হবে। খবরটা কি করে বার করবো? পপুলেশন কভারটা বার করতে গেলে তোকে দেখতে হবে এই যে রেডিয়াসটা কভার করেছে না, এবার এই হাইটটা তো খুব ছোট হয়, এই হাইটটা খুব ছোট হয়, খুব ছোট। মানে দেখ আমি বলছি, এই হাইটটা প্রচন্ড ছোট। মানে একটা পৃথিবী দেখাচ্ছি, মনে কর একটা পৃথিবী, ঠিক আছে? এটা যদি পৃথিবী হয়, এইটা হচ্ছে তোর অ্যান্টেনার হাইট, বুঝতে পারলাম? অ্যান্টেনার হাইট। তাহলে এস মানে কি বলতো? এস মানে হচ্ছে এই যে এইটা, এইটা এস, এইটা, এটা এস। মানে এইটাকে তুই মোটামুটি হরিজন্টাল ধরতে পারিস, হরিজন্টাল ধরতে পারিস। মানে এই যে মেঘছে, এই যে মেঘছে, এটা ভালো করে দেখ, এই যে মেঘছে, এই যে এটা তো এরম এরম নেমে গেছে। এবার ওই অ্যান্টেনার হাইট, তুই অ্যান্টেনার হাইট কত? অ্যান্টেনার হাইট হচ্ছে 1731 মিটার, আর পৃথিবীর রেডিয়াস কত? 6400 কিলোমিটার। তাহলে এই পুচকি মতো অ্যান্টেনা, সে যে রেডিয়াস, সে যে পপুলেশন কভার করছে, সেই পপুলেশন কভার আর কিছুই না, সেটা হচ্ছে এই যে নেমে গেছে, এটাকে তুই ধর এরকম নামে নি, এরকম এইটা মনে কর। তাহলে এইটা হচ্ছে এই, এটাকে তো রেডিয়াস ধরে নিয়ে যে সার্কেলটা পাবি, এই সার্কেলটা তোকে এই সার্কেলটাই মোটামুটি এই সার্কেলটা বোঝাবে। বুঝতে পারলি কি বললাম? এবার এইখানে যত লোক থাকে সেটাই ওর পপুলেশন। তার মানে পাই এস স্কোয়ার, পাই এস স্কোয়ার, এটা হচ্ছে তোর এরিয়াটা। এই প্রতি কিলোমিটারে 2000 জন আছে, এবার তার সাথে 2000 জন গুণ করে দিবি, তাহলেই তোর পপুলেশন কভারটা চলে আসবে, এইটাই আসবে। যেহেতু আমার এইটা মিলে গেছে এবং এইগুলো একটাও নয়, তাই আমি আর পপুলেশন কভারটা পরীক্ষার সময় আর হ্যাঁ, ক্যালকুলেশন করবো না, আমি এটাতেই মেরে দেবো। আর যদি বোর্ডে অঙ্কটা আসে তাহলে কিন্তু এইভাবে পপুলেশন কভারটা বার করতে হবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ব্যাস। অপশনটাই আসছে মানে পপুলেশনটা। আরেকবার বল মইনাক। আচ্ছা মানে ওটা করলে অপশন ডি এর ওই পপুলেশনটা আসছে 10⁸ এইটা করলে পরে এইটা 10⁸ পপুলেশনটা আসছে। হ্যাঁ। না, ওটা ওই 10⁵ আছে, এটা 8 আছে। এবার ওইটা এসছে, এটা এটা কত আসবে করে দেখি, তাহলে দাঁড়া, এখনই করে দেখছি। ঠিকই আছে, পাই এটা এসে, ওয়ান আছে, ওটাই ঠিক আছে। ঠিক আছে না এটা? দেখ এই আচ্ছা তুই মানে যে ওইটা যদি ভুল না করতি তাহলে এইটা তো ঠিকই অ্যান্সার হতো, কিন্তু তুই এইটা বার করে ফেললেও তো হয়ে যেত। আচ্ছা মানে পয়েন্টে ছিল ওটা, আমি এইটে দেখে ফেলেছি, এইটে করে দিই, পয়েন্ট নেই দেখছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তোকে বলছি, তুই মৈনাক একটা জিনিস করছে না, সেটা হচ্ছে মৈনাক প্রিভিয়াস ইয়ার ফলো করছে না, করছিস না? এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুই কি করে ভুল করিস? এটা তো ভুল করাটা বিরাট বড় অন্যায়, তো ফাঁসি দিয়ে দেওয়া উচিত মৈনাককে ধরে। আমি বলছি প্রিভিয়াস ইয়ার দেখতে, তুই প্রিভিয়াস ইয়ার দেখছিস না। এটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, সূর্য ঠিক বলেছি, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক এটা। সেটা তাহলে প্রিভিয়াস ইয়ার দেখছিস না কেন? প্রিভিয়াস ইয়ার দেখাটা কিছুতেই অভ্যাস করছে না, খুব মুশকিল। মানে মৈনাক হচ্ছে ব্রডলি পড়াশোনা, পড়াশোনা এইভাবে করছে ঠিকই আছে, কিন্তু পড়াশোনা করাটা এইভাবেই উচিত। মৈনাক যেভাবে পড়াশোনা করছে এইভাবে পড়াশোনা করা উচিত, ব্রড সেন্সে। কিন্তু মৈনাক এটা বুঝতে হবে, যখন পরীক্ষা চলে আসবে সামনে, তখন মেথডিক হয়ে যেতে হবে, মেথডিক হতেই হবে। মেথডিক না হলে পরবর্তী যে দরজাটা, সেই দরজাটা আর ওপেন হবে না। মানে তুই যদি তো ধর যে যাদবপুর ইউনিভার্সিটি বা এনআইটি, ভালো এনআইটি বা আইআইটি, এগুলোর জন্য তো ভাবছিস, তাহলে এইগুলো পেতে গেলে তোকে মেথডিক হতেই হবে, মেথডিক হতেই হবে, তবেই তুই এই দরজাগুলো খোলা পাবি। এই দরজাগুলো, এই দরজাগুলো খুলে যদি যখন তুই ঢুকতে পারবি, তখনই কিন্তু তুই বিশাল বড় একটা জায়গা খুঁজ পেয়ে যাবি। সেখানে আর তোকে কেউ এইভাবে পড়াশোনা করতে বারণ করবে না। কিন্তু এখন অন্তত তোকে মেথডিক হতেই হবে। তো যত কষ্টই হোক বুকে, যত কষ্টই হোক মনে, তোকে যেই মেনে প্রিভিয়াস ইয়ার নিয়ে বসতেই হবে। অঙ্ক কমন পাওয়ার চেষ্টা করতেই হবে। যত বড়ই মহাপুরুষ হোক না কেন, অঙ্ক কমন আসলে তার ভালোই লাগে। আমারও ভালো লাগতো, আমি যখন প্রচুর প্রিভিয়াস ইয়ার সলভ করতাম, তখন অঙ্ক কমন চলে আসে, ডিরেক্ট ডেটা ফেটা সমেত অঙ্ক কমন চলে আসে। ভাব তুই যেই মেন পরীক্ষা দিতে এসেছিস, 3টে 4টে অঙ্ক ধর কমন এসছে, উইথ ডেটা উইথ অ্যান্সার কমন চলেছে, যাতে তো ক্যালকুলেশন করতে হয়নি। 4টে কোশ্চেন তুই জাস্ট মেরে দিয়ে চলে এসেছিস, কতটা এগিয়ে যাবি ভাবতে পারছিস? টাইমের দিক থেকে মেরে দিলি, প্লাস প্রিসিশনের দিক থেকে মেরে দিলি, অনেককেই তুই এগিয়ে বেরিয়ে চলে যেতে পারবি। এইটা প্র্যাকটিস করতেই হবে, যেই মেনের প্রিভিয়াস অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
এবং এনসিইআরটি এক্সাম্পলার, এনসিইআরটি করতেই হবে। এনসিইআরটি এক্সাম্পলার করলে পরে টেরা ব্যাকা কোশ্চেন পাবি, যেগুলো প্রিভিয়াস ইয়ার করেও পাচ্ছিস না, সেই এনসিইআরটি এক্সাম্পলার করলে পেয়ে যাবি। এক্সাম্পলার থেকে কোশ্চেন ছেপে দেওয়া হয় একদম, ধরে ধরে এনসিইআরটি কোশ্চেন। শুধু তাই না, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি দেখবি এক্সাম্পলার থেকে অঙ্ক দিয়ে দেয়, এক্সাম্পলার থেকে কোশ্চেন দিয়ে দেয়। যেবার কঠিন কোশ্চেন হয় সেবার এক্সাম্পলার বা এনসিইআরটির কোশ্চেন ডিরেক্ট ডিরেক্ট তোলা হয় বোর্ডে। কঠিন কোশ্চেন তো হতেও পারে না, 2024 সালে যেমন ঢালাও থিওরিটিক্যাল কোশ্চেন করে দিয়েছে বোর্ডে, সেই কোশ্চেন 2025-এ আর হবে না। আমার যা মনে হয় একই রকম প্যাটার্ন রিপিট হয় না কোশ্চেন। 2018 সালে কোশ্চেন হেভি হার্ড হয়েছিল, অঙ্কই ভরে গেছিল। 2019 সালে কিন্তু অত অঙ্ক দেওয়া হয়নি। ঠিক আছে, তো এই প্যাটার্নটা চলে। একটু থিওরিটিক্যাল কোশ্চেন 2024-এ থিওরিটিক্যাল কোশ্চেন প্রচুর এসে গেছে, তার মানে ওই কোশ্চেনে হেভি সমালোচনা হয়েছে। ওই হায়ার সেকেন্ডারি কোশ্চেনের প্রচুর টিচাররা হেভি সমালোচনা করেছে, ইভেন আমিও প্রচুর সমালোচনা করেছি কোশ্চেনের, যাকে পেরেছি গালাগালি করেছি, এইটা কি কোশ্চেন হয়েছে নাকি, সত্যি কোশ্চেন ফালতু কোশ্চেন হয়েছে। তো ওইরকম কোশ্চেন তো নাও হতে পারে। এইবার 2025-এর কোশ্চেনটা আমার মনে হচ্ছে একটু প্রবলেম বেশি হয়তো দেবে। সেই প্রবলেমও যদি কমন পেতে চাস, তাহলে এনসিইআরটি এক্সাম্পলার এবং এনসিইআরটির বই যা যা অঙ্ক আছে। এক্সাম্পলার হলে কি হবে, এনসিইআরটির এক্সারসাইজে যে কোশ্চেন গুলো আছে সেগুলো পাবি, প্লাস এক্সাম্পলারে যে কোশ্চেন গুলো আছে তার সকলের অ্যান্সার পাবি। তো এখন এই তীব্রভাবে খাটাখাটনি করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, তীব্র খাটাখাটনি, মানে সারা দিন সারা রাত পড়াশোনা করে যেতে হবে, কিছু কোনো দিকে সময় নষ্ট করাই যাবে না। আর মেথডিক ওয়েতে পড়তে হবে। প্রচুর পড়ছিস মইনা, কিন্তু মেথডিক হচ্ছিস না। মেথডিক হচ্ছিস না বলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোর মিস হচ্ছে, দুখানা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুই মিস করছিস এই করে। ইভেন এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান অলসো ফ্রম প্রিভিয়াস ইয়ার, যেই মানে প্রিভিয়াস ইয়ার 2022 হয়তো এটা এসছে। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লিপার সার্কিট বা ক্ল্যাম্পার সার্কিট, ক্লিপার সার্কিট বলা হয় এটা, ক্লিপার সার্কিট। ক্লিপার সার্কিট যদি ভালো বুঝতে চাস, কিছুই না, ইউটিউবে সার্চ করবি ক্লিপার সার্কিট, তাহলে দেখবি ইঞ্জিনিয়ারিং এর লেভেলের ক্লাসগুলো আসবে। ওই একটা ক্লাস দেখে গেলে পুরো ক্লিপার সার্কিট সম্বন্ধে ভালো আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, বেশ, চলো নেক্সট আমি আসছি। এবার এই কোশ্চেনটা, ইন এ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল, fraction of active material is remaining after t is equal to 9/16. The sorry, in a radioactive material, fraction of active material remaining after time t is 9/16. মানে সোজা কথা ভাই, এই হচ্ছে ব্যাপার। n n এইটা তো কোশ্চেন আমার, এইটা তো আমার ফর্মুলা। এই ফর্মুলাতে কি বলেছে যে টি ফ্র্যাকশন 9/16 টাইম রিমেনিং আছে। এইটা তো রিমেনিং, তাহলে রিমেনিং এর জায়গায় লিখবো n0 মাল্টিপ্লাইড বাই 9/16 ইজ ইকাল টু n0 মাল্টিপ্লাইড বাই মাইনাস ল্যামডা টি। এর পরের কোশ্চেনটা এইটার সাথে তাল মিলিয়ে কোশ্চেন করেছে কি, করেছে দ্য ফ্র্যাকশন ওয়াজ রিমেনিং আফটার টাইম t/2। এইবারে ফ্র্যাকশনটা কত জানা নেই, ফ্র্যাকশনটা মনে করলাম এক্স, ঠিক আছে, আর টি বাই টু মানে n0 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এই টিটা করে দিয়েছে টিটা করে দিয়েছে t/2। বাস, এই দুটো ইকুয়েশন থেকে তোকে বার করতে হবে এই এক্সটা কত। এটা ইজিলি বার করতে পারবি, এটা ইজিলি বোধহয় 3/4 বেরিয়েছে নাকি রে মৈনাক? সূর্য করেছিস অঙ্কটা? মৈনাক তো দেখলাম করেছে, দেখলাম একটু আগে। এই তো, এই দাদা সুন্দর করেছে, দুর্দান্ত করেছে, 3/4 একদম যেভাবে বলেছি এভাবে করেছে। পাশাপাশি বসালে দেখবি চলে আসবে 3/4। ওকে সূর্য, বুঝতে পেরেছি সূর্য? হ্যাঁ, লগ নে তো ওদের। এটা দুপাশ, এটা লগ নিবি, এটা লগ নিবি, লগ নিলেই দেখবি x ইজ ইকুয়াল টু 3/4 চলে আসবে অনায়াসে। মানে এই 16টা এটা 3/4, এইখানে এটা তো 3/4 স্কোয়ার, এখানে 2 চলে আসবে, আর এই দুইটা এই দুই ক্যান্সেল হবে, 3/4 চলে আসবে, আর কিছুই না। এটা চোখে দেখো, একটু মাথা খাটিয়ে চোখে দেখে, এটা এই ইকুয়েশনে দেখেছি, চোখে ভালো করে তাকাস, তাহলে 3/4 চলে আসবে। হ্যাঁ, এটা স্যার আসলে এক্সপ্লেনেশনটাই ভাবছিলাম। ঠিক আছে, এবার আসছে ড্র এ কার্ভ বিটুইন মোমেন্টাম অ্যান্ড পার্টিকেল। ডি ব্রগলি ওয়েভলেন্থের মোমেন্টামের সাথে ওয়েভলেন্থে গ্রাফ রাখতে দিয়েছি।
ল্যামডার সাথে পি এর গ্রাফ আঁকতে দিয়েছে, এরকম গ্রাফ এসছে, অসুবিধা নেই, ঠিকই করে। এটা সোজা কোশ্চেন আছে, হোয়াট উইল বি দ্য মোমেন্টাম অফ ফোটন অফ ওয়েভলেন্থ 0.01 অ্যাংস্ট্রম। 0.01 অ্যাংস্ট্রমের ওয়েভলেন্থের ফোটনের মোমেন্টাম কত হবে? একই ব্যাপার, এই ফর্মুলা দিয়ে করে দেবো। এইচ ইজিক্যাল টু বা পি ইজিক্যাল টু এইচ বাই ল্যামডা। তাহলে কি হচ্ছে, ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই পি, এই ল্যামডা ইজিক্যাল এইচ বাই পি করে দেবো, এইচ এর মান বসাবো আর পি এর মান বসিয়ে দেবো। সরি, পি বার করতে দিয়েছে, তাহলে এইচ এর মান আর ল্যামডার মান বসিয়ে দিলেই হবে, বেরিয়ে যাবে। হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ ডেভিশন জার্মার এক্সপেরিমেন্ট? ডেভিশন জার্মার এক্সপেরিমেন্টের কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে ওই পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি সাপোর্ট করে, যে পার্টিকেল কোনো কোনো ক্ষেত্রে ওয়েভ হয়, ওয়েভ কোনো কোনো ক্ষেত্রে পার্টিকেল হয়ে যায়, এটা সাপোর্ট করার জন্য ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিকে সাপোর্ট করে, তাহলেই হবে। এখন এই ডেভিশন জার্মার এক্সপেরিমেন্টটা কিন্তু তুলে দিয়েছে, ঠিক আছে, যেই মেন থেকেও তুলে দিয়েছে, নিট থেকেও তুলে দিয়েছে, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে আছে, ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে নেই মানে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলের সিলেবাসে, আমাদের কাউন্সিলের সিলেবাসে ডেভিশন জার্মার এক্সপেরিমেন্ট দিয়ে কি হয় সেইটা জাস্ট আছে, যে আউটকামটা কি জানতে হবে। যে আউটকাম হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিকে এস্টাবলিশ করা, আর কিছু না। আচ্ছা, এরপরে আসছে হোয়াই emitter base made why the emitter base junction is made forward bias and collector base junction is made reverse bias for amplification of voltage by transistor. Draw a circuit using transistor for showing switching action. আচ্ছা, থিওরিক্যাল কোশ্চেন, এবং এইটা এটা একটু যেটা লিখেছিস ঠিকই লিখেছিস, মইনাক, তুই দেখি সূর্য কি লিখেছে, লেখাটা একটু পড়তে হবে। মানে কোশ্চেনটা হচ্ছে যে অ্যাম্পলিফিকেশন পেতে গেলে আমি এমিটার বেস জাংশনটাকে কেন ফরওয়ার্ড বায়াস করবো আর কালেক্টর বেসটাকে কেন রিভার্স বায়াস করবো, এই কেনর উত্তরটা তোকে জানতে চেয়েছি, ঠিক আছে। একটু এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, মানে এর অ্যান্সারটা ঠিক মতো গুছিয়ে লেখাটা হচ্ছে একটু ঝামালি। দেখি অ্যান্সারটা আমাদের সূর্য কি লিখেছে, সূর্যটা দেখবো। এই ছেলেগুলোর হলোটা কি, এত পটাশ পটাশ করে মেসেজ পাঠিয়ে যাচ্ছে কেন? এবারে স্কুলে আসেনি আর কি মারা হচ্ছে এখন, স্কুলে আসেনি ছেলেগুলো, মেসেজ পাঠাচ্ছে। দেখা গেলো এইটা নাকি, কোথায় লিখলি রে? পরে আছে নাকি? উপর, নিচে আছে? উপরে না নিচে? একটু উপর আছে। এই তো এইটা না। হুম, দেখি কি লিখেছে, দেখি কি হয়েছে। দুষ্ট হয়েছিস বিশাল, বড় হচ্ছিস আর দুষ্ট হয়ে যাচ্ছিস। কামটা না, দাঁত হলে এবার কামড়াবে জানো কি, বটো বটো সিং। দারুন। আচ্ছা চ দেখি কি লিখেছে সূর্য। এমিটার বেস জাংশনে ফরওয়ার্ড বায়াস করা হয় যাতে চার্জ বাহক সহজে প্রবাহিত হয়, এবং কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করা হয় যাতে বেস কারেন্টের ছোট পরিবর্তনে কালেক্টর কারেন্টের একটি বেগে এবার এই যে লেখাটা লিখেছিস, এই লেখাটা কিন্তু মানে খানিকটা ঠিক, প্রথম লাইনটা ঠিকই আছে, প্রথম লাইনটা ঠিক আছে, কিন্তু এই লেখাটা যদি একটু অন্যভাবে লিখতিস তাহলে দুর্দান্ত এক্সপ্লেনেশন হয়ে যেত, তোকে বেশি লিখতেও হতো না। এবার আমি মৈনাকের অ্যান্সারটা দেখবো, ও কি লিখেছি। মৈনাকের অ্যান্সারটা কোথায় গেল? মৈনাকের অ্যান্সার এইটা 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 বলছে এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করা হয় কারণ এর দ্বারা আইবি এর মানকে বাড়ানো বা কমানো সম্ভব, বা রিভার্স বায়াসে সম্ভব, যা রিভার্স বায়াস সম্ভব নয়। সিবি কে রিভার্স বায়াস করা হয় সিবি এর প্রবাহমাত্রাকে নিয়ন্ত্রণ করানোর জন্য আইবি এর মানের উপর নির্ভরশীলতা বৃদ্ধি করে। হয়ে মানে পরিষ্কার নয়, ভিভিড যাকে বলে ভিভিড এক্সপ্লেনেশন, ভিভিড এক্সপ্লেনেশন হয়নি। এখানে একও দেওয়ার কথা নয়, যেহেতু ভালো সুন্দর এঁকে ফেঁকে দিয়েছে এই জন্য আঁকার জন্য 1 নম্বর দেওয়া হয়েছে, লেখাটার জন্য কিন্তু আমি নম্বর খুব একটা দিতে চাইছি না। আমি এবার বলছি তোকে কি জিনিসটা ক্লিয়ার করতে হবে, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তোকে কি জিনিস ক্লিয়ার করতে হবে একটু দেখ, ভালো করে শুনবি, হ্যাঁ মন দিয়ে শোন, তাহলে ব্যাপারে বুঝতে পেরে যাবি। ট্রানজিস্টারটা আমি একটা ট্রানজিস্টার আঁকছি, একে দেখাচ্ছি।
ট্রানজিস্টার এরকম দেখতে হয়। এই যে ট্রানজিস্টার, ভালো করে দেখো ট্রানজিস্টারের বেস রিজিয়নটা কেমন হবে। খুব সরু হয় বেস রিজিয়নটা। বেস রিজিয়নটা আমি আঁকছি, খুব সরু একটা বেস রিজিয়ন আঁকবো। এটা বেস রিজিয়ন এরকম। এই হচ্ছে আমাদের ট্রানজিস্টার। ট্রানজিস্টারে এবার এনপিএন ট্রানজিস্টার যদি হয়, তাহলে এইখানে কালেক্টরে কি হবে, ইলেকট্রন থাকবে। যেহেতু এন, কালেক্টরে আমার এইরকম ইলেকট্রন থাকবে। এবং ইলেকট্রনের সংখ্যা কিন্তু কালেক্টরে কমই থাকে, কারণ কালেক্টরে ইলেকট্রনের গ্রুপিং মডারেট থাকে। বেসে কি হবে, বেসে থাকবে হোলস, কয়েকটা মাত্র হোল থাকবে, বেশি না। বেসের ডোপিং সবচেয়ে কম হয়, তাহলে এই রকম হোলস থাকবে বেশ। আর এমিটারে ছোট্ট জায়গায় হেভিলি ডোপড থাকে, তাই এমিটারে প্রচুর পরিমাণে ইলেকট্রন বা মেজরিটি ক্যারিয়ার আমার উপস্থিত থাকবে। এই হচ্ছে আমাদের গল্পটা, এর কনস্ট্রাকশন এরকম। এইবারে তুই যদি একটা সার্কিট এরম ভাবে আঁকতে চাস, এরম ভাবে যদি একটা সার্কিট দিয়ে এটাকে জয়েন করতে চাস, এইভাবে যদি তুই একটা ওকে তুই এটা করতে চাইছিস, কি হবে তাহলে দেখ। বাড়িয়ে দিই বাবা, ঝামেলা করে লাভ নেই। আয় বাবা, আয় আয়। এটা ধর তুই কানেক্ট করেছিস, কানেক্ট করে তুই এবার এখানে একটা ব্যাটারি দিয়েছিস, ব্যাটারি দিয়েছিস। ব্যাটারিটা যেমন করে খুশি দে, এরকম দে। পজিটিভ করেছিস, নেগেটিভ করেছিস। পজিটিভ নেগেটিভ করলে কি হবে, এটা চলবে না। তার কারণ এইটা হচ্ছে এন, এইটা হচ্ছে, কি হলো তুই কাঁদছিস কেন রে? এই হবে ব্যাপার। এবার এবার দেখ, তুই তো নেগেটিভটাকে এইখানে তুই, এইখানে তুই জুড়েছিস পজিটিভ, তাহলে এইখানে তো এই জাংশনটা রিভার্স হয়ে যাচ্ছে। যদিও এই জাংশনটা ফরওয়ার্ড থেকেও তো লাভ হচ্ছে না, কারণ ফরওয়ার্ড থাকলেও কি হবে, ও তো ওই দিকটা তো এই দিকটা তো রিভার্স হয়ে বসে আছে, তাহলে কারেন্ট ফ্লো হবে না, ফরওয়ার্ড হয়ে লাভ নেই। একটা জাংশন ফরওয়ার্ড হয়ে লাভ। এবার কি করা হবে, এইবারে করা হলো কি, এইখানটাকেও তুই এবার করে দিবি এই জিনিস, এই জিনিস তুই এখানেও ব্যাটারি দিয়ে দিলি। এই ব্যাটারি দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এইবারে দেখ ভালো করে, এইখানে যেই ব্যাটারি এখানে করে এটা এরম করে দিবি। এবার তোর বায়াসিংটা ভালো করে লক্ষ্য কর কি হচ্ছে। যথারীতি এইটা নেগেটিভ হওয়ার জন্য ইলেকট্রনগুলো এইখানে তুই এই 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 যে এই জায়গাটায় বেসটা ভালো করে দেখ, বেসটা বেসটা কিন্তু হয়ে গেল পজিটিভ। বেসটা যেই তুই এই কানেকশনটা করলি, ভালো করে দেখ, এই যে কানেকশনটা, এই কানেকশনটা এখন নেই মনে কর। আমি সুইচ, এখানে একটা সুইচ দিচ্ছি, এখন আমি কানেকশন খুলে দিয়েছি। এবার যেই আমি কানেকশন দিয়ে টাকা দিলাম, যেই বেসটা হয়ে গেল পজিটিভ। এখন বেসের কোনো রকম কানেকশন খুলে দিয়েছি মানে বেস কিছু না, বেস পজিটিভ পজিটিভ কিচ্ছু হয়নি। কিন্তু যেই আমি এটাকে জুড়বো, বেস হয়ে যাবে পজিটিভ, মানে বেসটা হয়ে যাবে পজিটিভ। আর এবার বেস যেই পজিটিভ হবে, বেস পজিটিভ হবে বোঝাতে পারলাম। বেস যেই পজিটিভ হবে, বেস টু এমিটার, বেস টু এমিটার ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে যাবে, হ্যাঁ কি না? করবে তো? অনিরাবু কি বলছে, বেস টু এমিটার ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে তো? করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেই জেনারেট করবে, তাহলে তার উল্টো দিকে ইলেকট্রন ফ্লো করবে, তাই তো? ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকে, ইলেকট্রন তো তার উল্টো দিকে ফ্লো করে, তাই তো? তাহলে ইলেকট্রনগুলো ফ্লো করা শুরু করবে, ইলেকট্রনগুলো ফ্লো করা শুরু করবে। এবার ইলেকট্রিক ফিল্ডের জন্য এবার দেখ, এই যে এই জায়গাটা কিন্তু খুব ছোট্ট জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এই জায়গার মধ্যে যত ছোট জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তত ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি হবে, বেশ শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে যাবে। তার ফলে এই ইলেকট্রনগুলো টুই টুই করে এখানে লাফিয়ে যেতে থাকবে। কিছু কিছু ইলেকট্রন এই হোলগুলোর সাথে রিকম্বাইন করবে, হোলগুলোর সাথে রিকম্বাইন করবে, আর খানিকটা ইলেকট্রন এদিক থেকে ফ্লো করবে। তাহলে এখানে যে আইবি হবে, সেটা খুব কম আইবি হবে,
আইবির ডিরেকশন কোন দিকে? আইবির ডিরেকশন দিক থেকে, ইলেকট্রনের ডিরেকশন যেদিকে তার উল্টো দিকে কারেন্ট হয়, তাহলে বেস কারেন্ট খুব ছোট হবে। বেশিরভাগ ইলেকট্রন এখানে পৌঁছে যাওয়ার জন্য, এবার দেখ এইটা আছে পজিটিভ, পরে এই ইলেকট্রন গুলোকে এই পজিটিভ ভোল্টেজটা ফুল করে নিতে পারবে। তাহলে এখানে যদি 100টা ইলেকট্রন যায়, তার মানে 99টা ইলেকট্রন কিন্তু এখানে চলে যাবে। 99টা ইলেকট্রন এদিক থেকে ফ্লো করবে, আর এদিকে 1%। না, আইবিটা খুব কম কিন্তু আইসিটা খুব বেশি, অর্থাৎ ইনপুটে কারেন্ট কম ঢুকছে, আমি আউটপুটে কারেন্ট বেশি পাচ্ছি। এবার এই বায়াসিংটা যদি এরকম না হতো তাহলে তো এই ব্যাপারটা ঘটতো না। তুই যদি এমিটার বেস জাংশন, এইটা তো আমার বেস, এটা তো আমার এমিটার, এমিটার বেস জাংশনটাকে যদি ফরওয়ার্ড বায়াস না করিস এই ব্যাটারিটার সাহায্যে, তাহলে কি ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করবে? বেস টু এমিটার ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে? করবে না। না করলে প্রচুর ইলেকট্রন ওখানে যেতে পারবে না। এই ব্যাপারটাকে ক্লিয়ারলি এখানে ইন্ডিকেট করে দিতে হবে। অর্থাৎ তোকে বলতে হবে যে যখনই এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করা হবে, তখনই বেস টু এমিটার একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে। সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য এমিটার থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন ছুটতে লাগবে কোন দিকে? বেস ডিঙিয়ে কালেক্টরে পৌঁছে যেতে পারবে। এবার ইলেকট্রন তো ওখানে কালেক্টরে পৌঁছে গেল, কিন্তু কালেক্টরটাকে যদি রিভার্স বায়াস না করি, অর্থাৎ এইখানে যদি আমি এইখানটা যদি আমি পজিটিভ না দিই, তার মানে রিভার্স বায়াস যদি না দিই, তাহলে তো ওই ইলেকট্রন গুলো তো ওই সার্কিটে আসতে পারবে না। আসতে পারবে? বহির্বর্তনে তো ইলেকট্রন ফ্লো হবে না, অর্থাৎ কারেন্ট আসবে না ওখানে। এইটাই হচ্ছে রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াসিং এর অ্যাকচুয়াল রিজন। এই রিজনটাকে তোরা কিন্তু ঠিকমতো কেউই লিখতে পারিস না। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম? So, মানে এটা তো দুদিকে কারেন্ট ফ্লো করার একটা চান্স দেখে যাচ্ছে। ওই মানে এটা যদি ফরওয়ার্ড, এটা রিভার্স করে দিই, আরেকবার বল, তোর কথা কেটে কেটে যাচ্ছে। মানে বেস আর এমিটারটাকে যদি উল্টো করে দিই। উল্টো করে, বেসের এমিটারটা উল্টো করে দিচ্ছি। উল্টো করে দিলে কি হবে তা সেটা বলবো তো। হ্যাঁ, বেস এমিটারটা উল্টো করে দিচ্ছি। এই হচ্ছে আমার ট্রানজিস্টর, এই হচ্ছে আমার বেস, এই হচ্ছে আমার কানেকশন। আমি আর উল্টো করব, আমি আর উল্টো করব মানে আমি এবার এখানে নেগেটিভ, এখানে পজিটিভ দেবো, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ দেবো। এখানে এন, এখানে পি, এখানে এন। এবার এইখানে দেখ, এইখানে কিন্তু বেশি ইলেকট্রন পাবি না তুই, ঠিক আছে? এই জায়গাটা কম ইলেকট্রন থাকে। বেশি ইলেকট্রন কোথায় থাকবে? এইখানে বেশি, প্রচুর ইলেকট্রন, এখানে হাই ডেন্সিটি ইলেকট্রন থাকে, ঠিক আছে? আর এইখানে তো একটা হোলস রয়েছে, এখানে কতগুলো, এখানে কতগুলো হোলস রয়েছে, দুটো তিনটে হোলস আছে। এই ঘটনাটা এরকম। তুই যদি এটাকে একে যদি এবার এইখানে তো ভোল্টেজ কম থাকে, বেসে ভোল্টেজ কম, কম ভোল্টেজ, তো তোর তোর কাজ কি? তোর কাজ হচ্ছে বেসে কম দেবো, আউটপুটে বেশি পাবো। তাহলে এখানে তুই ভোল্টেজ কমই দিস, তো লো ভোল্টেজ দিবি এই জায়গাটা, তাই না? বেশ, এইবার দেখ এইখানে যখন পজিটিভ ভোল্টেজ দিলি, পজিটিভ ভোল্টেজ হলে পরে এইখানে ইলেকট্রন গুলো সরু 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 করে এদিকে আসতে থাকবে। এখানে তাহলে এইখানে যে ডিপ্রেশন এজেন্টটা আস্তে 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 এই জাংশনটা ডিপ্রেশন এজেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এইখানটা কি দিচ্ছিস? নেগেটিভ দিচ্ছিস। এটা ফরওয়ার্ড বাস আছে, কিন্তু ফরওয়ার্ড বাস থেকেও আমার লাভ নেই, যেহেতু এখানে ডিপ্রেশন এজেন্ট বেড়ে গেছে, তুই এখানে কিছু করতে পারবি। এটাকে চালু করার জন্য তুই এই ব্যাটারিটা এবার যোগ করে দিবি। ব্যাটারি যোগ করলি, এখানটা তুই কি করলি? পজিটিভ করলি। পজিটিভ যেই করলি, তোর ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে জেনারেট হলো? সরি, এটাকে তো নেগেটিভ উল্টো করেছিলাম রে, এটা পজিটিভ না, এটাকে এরম করেছিস, এরম করেছিস, মানে বায়াসিং ভুল করেছিস। তাহলে তোর ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে? এদিক থেকে এদিকে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলো। এদিক থেকে এদিকে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলে পরে কি হবে? বেস থেকে আসার চেষ্টা করবে। বেসে আর কটা জিনিস আছে? বেস তো অলরেডি পি, বেসে তো বেশি ইলেকট্রন নেই গো। বেসে কি আছে তাহলে? বেসে তো কিছু নেই, মানে ওখানে তো মাইনরিটি হয়ে বসে আছে ইলেকট্রন। বেস থেকে ইলেকট্রন কি করে আসবে? বেসে তো কিছুই নেই, তাই হ্যাঁ। না? আগের বার যেমন দিক থেকে সাপ্লাই হয়ে গেছিল, এবার তো সেই গল্পটা হচ্ছে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই 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 এটা অ্যাকশন কাজ করবে না, হবেই না ব্যাপারটা। কালেক্টর থেকে ইলেকট্রন গুলো হিসাবে। কালেক্টর গুলো ইলেকট্রন, কালেক্টরে তো নেগেটিভ রয়েছে, কালেক্ট্রন থেকে আচ্ছা, কালেক্টর একে ইলেকট্রন এখানে ইনজেক্ট করছে,
যদি ইনজেক্ট করো, কালেক্টর থেকে ইলেকট্রন এখানে ইনজেক্ট করছে, এবং এটাকেও তুই করেছিস এখানে নেগেটিভ দিয়ে রেখেছিস, মানে এটা নেগেটিভ দিয়ে রেখেছিস। নেগেটিভ এখানে নেগেটিভ যদি দিয়ে রাখিস, তাহলে এই ইলেকট্রন গুলো ইনজেক্ট করছে, কিন্তু এখানে যেহেতু বেসটা নেগেটিভ হয়ে বসে আছে, ইলেকট্রন গুলো ইনজেক্ট হতে দেবে না, ঠেলবে। হয়ে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড তো electron- মানে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড ফিল্ড যদি খুব পাওয়ারফুল হয়। ইলেকট্রিক ফিল্ড যদি পাওয়ারফুল হয়, পাওয়ারফুল তো করতে পারছি না, কারণ এইখানে আমি তো কম দেবো, এটা ইনপুট তো, এটা কম, এখানে পাওয়ারফুল আমি করতে পারবো না ইনপুট। আমাকে তো অ্যাম্পলিফিকেশন চাই, আমার তো ট্রানজিস্টার শুধু চালিয়ে লাভ নেই, ট্রানজিস্টার অ্যাম্পলিফাই করতে চাই, অ্যাক্টিভ রিজন চাই আমার। অ্যাক্টিভ রিজনে আমাকে ট্রানজিস্টার অপারেট করতে হবে, অ্যাক্টিভ রিজন তো আমি পাবো না এখানে, উল্টো মানে ওখানে হাই ভোল্টেজ মানে ইলেকট্রিক ফিল্ড বাড়াতে পারছি না তো না বেসে। হয়ে যাচ্ছে কি বললাম? আরে বুঝবি, তুই অত চিন্তা করছিস কেন? ভালো করে আবার পড়বি, এটা ভালো করে। বইতে আসলে বইতে কিছু নেই কো, এটাই হচ্ছে দুঃখের বিষয়। বইতে ভালো একদম নেই, একদম বইতে ভালো নেই। আমি চ্যানেলে একটু বলার চেষ্টা করেছি, কিন্তু চ্যানেলে অত ভালো করেও অত ডিটেলসেও বলতে পারিনি। বলেছি তো, অতটাও ডিটেলসে মানে ছোট ভিডিও করতে গিয়ে অতটা বলিনি। এত ডিটেলসে কেউ শুনতেও চায় না, পড়তেও চায় না। ঠিক আছে, তুই এই ট্রানজিস্টার অ্যাকশনটা নিজে নিজে বোঝার চেষ্টা করবি যে কি হচ্ছে এখানে, নিজে নিজে ট্রানজিস্টার ভাবার চেষ্টা কর, দেখবি আরো ভালো বুঝতে পারবি। যেহেতু তোরা এখন অনেক কিছু শিখে গেছিস, হোলসে কি করে যায়, হ্যাঁ, ইলেকট্রন গুলো কেন যায়, কোথায় কি বায়াসিং, এগুলো তো অনেক জানিস তোরা। এই জানাটাকে এবার নিজে নিজে অ্যাপ্লাই করার চেষ্টা কর, নিজে নিজে দেখ, নিজে নিজে বোঝার চেষ্টা কর ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, তাহলে দেখবি নিজে নিজে অনেক ভালো বুঝতে পারবি, কোনো বইয়ের দরকার হবে না। ঠিক আছে, আর এটা বই থেকে বুঝতে গেলে তোকে ভালো বই পড়তে হবে। হায়ার সেকেন্ডারিতে এত ভালো বই আমাদের নেই, আর এইটা তোকে তাহলে এর বই পড়তে হবে, তোকে বলছি ভালো বই আছে, আমাদের বোর্ডে নেই। এটা নূতনের নাগিন পাবলিকেশন, আইএসসি নাগিন পাবলিকেশনের বই যদি কোনো লাইব্রেরিতে পাস, তাহলে ওখান থেকে পড়ে নাগিন, নাগিন, নাগিন পাবলিকেশন, পাবলিকেশন আইএসসি ফিজিক্স। এই বইটা খুব ভালো বই। এই বইতে দুর্দান্ত ভাবে অ্যাকশন বোঝানো আছে, পড়লেই বুঝে যাবে, সহজ সরল ভাষায় দুর্ধর্ষ বোঝানো আছে। এই বইটা খুব ভালো বই। এই বইটা তুই এখন পাবি কোথাও, কোনো লাইব্রেরিতে, বা আইএসসি কোনো বন্ধু বান্ধব যদি থাকে তার কাছ থেকে কাউকে ছবি তুলে পাঠাতে হবে। আমার কাছে আইএসসি বইটা থাকলে আমি পাঠিয়ে দিতাম, কিন্তু আমার কাছে এই মুহূর্তে আইএসসি বইটা নেই। ঠিক আছে, আমি পাঠিয়ে দিতাম। বা আমার কাছে একটা ভালো বই আছে, ইলেকট্রনিক্স এর একটা অনার্স লেভেলের বই আছে, ওইখানে ভালো অ্যাকশন করে, ওরা আবার অতিরিক্ত বেশি বোঝানো আছে, ও পড়লে সময় নষ্ট হবে, দরকার নেই। আমি যা বললাম বুঝতে পারলি তো? এবার ওইভাবে, ওই যেভাবে বললাম ওইভাবে নিজে নিজে একবার আরেকবার বোঝার চেষ্টা করবি, দেখবি কনফিউশন আসছে নাকি, তাহলে দেখবি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে। ওটা আচ্ছা অনিল, পরীক্ষা লিখবো কিভাবে? পরীক্ষায় লিখবি কিভাবে? ওকে, পরীক্ষায় লিখবি বলছি, চাপ নিচ্ছিস না। পরীক্ষা লেখার ব্যাপারটা বলে দিচ্ছি। পরীক্ষা লিখবি এইভাবে, আনসারটা লিখছি আমি, দেখ। পরীক্ষা লিখবি এইভাবে, আমি অ্যান্সার লিখেও দেখিয়ে দিচ্ছি। তোরা এইভাবে অ্যান্সার দিচ্ছিস। উম, তুই পরীক্ষায় লিখবি এরকম যে, প্রথমে ছবিটা তোর কাছে থাকতে হবে, ছবিটা পাশে একে একে রাখবি, ছবির রেফারেন্স দিয়ে তুই এক্সপ্লেনেশন করতে সুবিধা হবে। তাহলে বলবি যে এমিটার বেস ইবি জাংশন, এই এমিটার বেস জাংশনটা ট্রানজিস্টারের ইবি জাংশন বলে লেখা যায়। ইবি জাংশন ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য, ফরওয়ার্ড বায়াস হলে বেস টু এমিটার একটি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এটা লিখলি। যার ফলে এমিটার থেকে বেসের দিকে উচ্চ গতিশক্তির নিয়ে ইলেকট্রনগুলো গতিশীল হয়। বেশিরভাগ ইলেকট্রন, প্রায় 99%, কালেক্টরে পৌঁছে যায়, এবং বেসে কিছু পরিমাণ ইলেকট্রন হোলের সাথে রিকম্বাইন করে,
এবং কিছু পরিমাণ ইলেকট্রন প্রায় 1% সে বেস থেকে বহির্বর্তনীতে নির্গত, অর্থাৎ বেস কারেন্ট খুব কম হয়। তো যেহেতু 99% কালেক্টরে চলে যাচ্ছে, তাই কালেক্টর কারেন্ট অতিরিক্ত বেশি হয়। এইভাবে আমরা অ্যাম্প্লিফিকেশন পাচ্ছি। এবং কালেক্টরে কালেক্টরে যখন ইলেকট্রন এসে পৌঁছচ্ছে, কালেক্টরের বায়াসিং যদি আমি নেগেটিভ করে না রাখি, অর্থাৎ রিভার্স না রাখি, তাহলে সেই ইলেকট্রনগুলো কালেক্টর থেকে বহির্বর্তনীতে যেতে পারবে না। ফলে ট্রানজিস্টর অ্যাকশন বাধাপ্রাপ্ত হবে এবং অ্যাম্প্লিফিকেশন অ্যাকশনও বাধাপ্রাপ্ত হবে। এইটা একটু লিখতে হবে আর কি। বোঝা গেল কি বললাম? এটা একটু হ্যাঁ স্যার। ভিডিওটা দেখে আরেকবার কথাগুলো শুনে শুনে তুই নিজে নিজে লেখার চেষ্টা করবি। তুই নিজে লিখে আমাকে পাঠাবি যে এইভাবে লিখেছিস। বেশি লিখবি না কিন্তু, কমের কম শব্দ খরচ করে টু দি পয়েন্ট লেখার চেষ্টা করবি। বেশি খরচ করা যাবে না, ঠিক আছে? অনিলবাবু বোঝা যাচ্ছে যা বলছি? ওকে, বেশ, তাহলে এটা হয়ে গেল। এবার হোয়াট ইজ ড্র এ সার্কিট ইউজিং ট্রানজিস্টার ফর সুইচিং অ্যাকশন। সুইচিং অ্যাকশন কি করেছিস দেখি বেটা। মৈনাক, কোথায় সুইচ তোমার? এটা কি? এইটাই না? না এটা তো না। এই তো সুইচিং অ্যাকশন দেখানোর জন্য দেখ মৈনাক সুইচিং এক কত দিয়েছিলাম, 1 নম্বর দিয়েছিলাম নাকি কোশ্চেন একটা সেটা? 1.5 দিয়েছিলাম। মৈনাক কিছুই লেগেনি। এক সার্কিটটা ঠিক আছে। বি কে উচ্চ ও নিম্ন বিভবে নিয়ে গিয়ে ট্রানজিস্টরকে অন অফ করা যায়। এটা মৈনাক কথা হলো ভাই? এটা কি হলো এটা? এটা একও দেবে না তো, শুধু এই সার্কিটেরও কিন্তু কোনো দাম নেই। সার্কিটের দাম নেই মানে এটা যে সুইচিং করছে তুই বোঝাতে যদি না পারিস, তাহলে সার্কিটে কেউ লাভ নেই। বোঝা গেল? আর ইয়ে কি বলেছে দেখি, আমাদের সূর্য কি বলছে দেখি। সূর্য লিখেছিস কোশ্চেনটা, অ্যান্সারটা? হ্যাঁ স্যার, মানে স্যার ডায়াগ্রামটা গেছে, কিছু লিখিনি। এটা হ্যাঁ এটা তো স্যার। হ্যাঁ স্যার। এটা ডায়াগ্রাম আঁকলে পরে যে হয়ে যাবে তার কোনো মানে সেটা হবে না। কেন বলতো? কারণ তোকে তো এটা বলতে হবে। ভালো করে শোন, ব্যাপারটা ভালো করে বুঝে না। এই যে ট্রানজিস্টার তুই আঁকছিস, তো এইটা এইটা ভিসিসি, এটা আর, এটা গ্রাউন্ড। আর তুই আউটপুট নিচ্ছিস এখান থেকে, এটা ভি ও আউটপুট। আর এখানে আছে তোর ভি ইন, রাইট? আচ্ছা, এখানে ঢুকছে হচ্ছে আইবি, এখানে আসছে আইসি। আচ্ছা, আইবি আর আইসি মিলে এখান থেকে আই, এই ব্যাপারটা। এই হচ্ছে তোর ছোট্ট এরম এরম ডায়াগ্রাম আঁকলেও চলবে। এই ডায়াগ্রামটা টিকি বাঁধা ডায়াগ্রাম বলি আমি। টিকি বাঁধা মানে এইটা এটা কিন্তু এই ডায়াগ্রাম চলে। এই ডায়াগ্রাম মানে হচ্ছে এই গ্রাউন্ড করেছি, গোল পাকি দিয়েছি, মানে এরকম করলেও চলবে। যাই হোক, এবার তুই আউটপুটের ইকুয়েশনটা যতক্ষণ না না লিখবি ততক্ষণ তুই অ্যাকশনটা এক্সপ্লেন করতে পারবি না। কিরকম? তুই দেখ, এইটা তো বুঝতে পারছিস যে ভিসিসি আছে, সেখান থেকে আইসিআরসি বাদ চলে গেল। কারণ এখানে আরসি, আর এর মধ্যে দিয়ে আরসি মানে কালেক্টরের যে রেজিস্ট্যান্স, সেই তার মধ্যে দিয়ে যদি আইসি কারেন্ট ফ্লো করিস, তাহলে আরসি আইসি হচ্ছে ড্রপ করলো, আইসি আইসি ড্রপ করে যেটা পড়ে থাকলো সেইটা হচ্ছে আউটপুট। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই ইকুয়েশন না লিখলে পরে তুই কি করে অ্যাকশন বোঝাবি? এটা তো লিখতেই হবে। এটা না লিখলে কিছুতেই অ্যাকশন তুই বোঝাতে পারবি না, কিছুতেই বোঝাতে পারবি। এবার দেখ ভালো করে খেয়াল কর। এইবার তুই বল যে যদি ইনপুট উচ্চ হয়, ইফ ভিআই ইজ হাই, তাহলে আইবি ইজ লার্জ, একই না? আইবি যদি লার্জ হয় আইসি অলসো লার্জ, কারণ আইসি ইজ গেল বিটা আইবি হয়। আইবি বেশি হলে আইসিও লার্জ হবে। আইসি লার্জ হলে কি হবে? এইটা লার্জ হবে। এটা যদি বড় হয়ে যায়, এই যে অনেক বেশি হয়, তাহলে ভিসি মাইনাস এই জিনিসটা, তাহলে জিরো জিরো কাছাকাছি অ্যান্সার আসবে। অর্থাৎ হ্যাঁ। এইটা যখন হাই হবে, ভিও হয়ে যাবে প্রায় জিরোর কাছাকাছি। এটা যখন লো হবে, যথারীতি এটা হয়ে যাবে হাই। এই জিনিসটা তো বোঝাতে গেলে তোকে এই ইকুয়েশনটা না নিলে তুই বোঝাবি কি করে? তুই আমাকে বল, বোঝা যায়? ওই ছবিটা এঁকে এই ইকুয়েশনটা লিখে দু কলম লিখতেই হবে তোকে।
কিছু করার নেই, যতই কম মার্কস দিক, এক দিলেও তোকে এটা ছবি এঁকে লিখতে হবে। কারণ হায়ার সেকেন্ডারিতে তোকে 3 ঘন্টা দেওয়া হয়, 3 ঘন্টা 15 মিনিট দেওয়া হয় 80 মার্কস, এই সরি 70 মার্কসের জন্য। এবং তার মধ্যে কিছু প্রবলেম এমনও থাকে যেটা চুটকিমে হয়ে যায়, 3 মার্কসের প্রবলেম 1 সেকেন্ডে 2 সেকেন্ড 15 সেকেন্ডে হয়তো করে ফেলেছি, এরকম প্রবলেম প্রচুর থাকে। সেই জন্যই ধরে নেওয়া হয় এবং আমরা এক্সপেক্ট করি যে তোরা কিছু কিছু প্রশ্নের উত্তর একটু বেশি লিখবি, তার জন্য মার্কস কম পাবি। বোঝা গেছে কি বললাম? অর্থাৎ এক আছে বলে কিছুই লিখবো না বললে হবে না, টু দি পয়েন্ট তোকে লিখতে হবে, সে যত মার্কসই থাক, নইলে সেই মার্কস তুই পাবি। ক্লিয়ার? কোথাও না কোথাও দেখবি টাইমটা ব্যালেন্স হয়ে যাবে, কোথাও কম টাইম অনেক অবশ্যই লাগবে। এইভাবে লিখেও হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমি বলছি, যদি কারো ভালো রকম প্র্যাকটিস থাকে, ভালো রকম তার সবকিছু মনে থাকে, তীব্র প্র্যাকটিস যদি কেউ করে থাকে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা তার 3 ঘন্টা 15 মিনিটের জায়গায় ফিজিক্স পরীক্ষা সুন্দরভাবে 2 ঘন্টায় নেমে যাবে। 2 আওয়ার্সে গোটা ফিজিক্স পরীক্ষার অ্যান্সার হয়ে যাবে, 2 ঘন্টায় হয়ে যাবে। 3 ঘন্টা 15 মিনিট, আর 1 ঘন্টা 15 মিনিট সে হেসে গেলে কাটাবে, কি করবে ভেবে পাবে না, যদি কোনো প্র্যাকটিস এরকম থাকে। কারণ লিখতে হবে কম, কিছু কিছু প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিছু কিছু প্রশ্ন একটু বেশি লিখতে হবে, তাতেও 2 ঘন্টার বেশি টাইম লাগবে না ফিজিক্স কোশ্চেন অ্যান্সার করতে। ওকে? তাই বেশি একটু লিখতে হবে, কিছু লিখবো না বললে চলবে না। আর এখানে তো কিছু লিখিসনি, তাহলে এটা তো নম্বর দেওয়া যাবেই না। আর মৈনাক যেটা লিখেছে সেটা মিনিংফুল হয়নি, কিছুই মাথা মুন্ডু, এটা কিন্তু বোঝা গেল না। মৈনাকের লেখাটা কোথায় গেল না, এইটা। এই যে বি কে উচ্চ নিম্ন করে ট্রানজিস্টার গণপয়েন্টার এটা লিখলে হয়? এক্সপ্লেন করতে হবে না? এক্সপ্লেনেশনটা বোঝা গেছে তো মৈনাক? বেশ। তুই তো আমার চ্যানেল থেকে তো নোটটা ভালোই বানিয়েছিলিস, আর ওটা একবার পড়ে নিতে হবে, পড়ে নিয়ে বুঝে নিতে হবে, নাহলে হবে না। আচ্ছা বেশ, এবার কি ছিল রে কোশ্চেনটা? 13 দেখ, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক এক্স রে এক্সপ্লেন মোস্ট। এই দেখ, এই কোশ্চেনটা সবচেয়ে হচ্ছে সূর্য ফাঁকিবাজি করেছে। সূর্যর মহান ফাঁকিবাজি ছিল এই কোশ্চেনটা। কোন ক্যারেক্টারিস্টিক এক্স রে অর্থাৎ বৈশিষ্ট্য সূচক, ক্যারেক্টারিস্টিক এক্স রে মানে বৈশিষ্ট্যমূলক এক্স রে, সেটা কাকে বল? কোন মৌলের ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রামের একটি চূড়ার ফ্রিকোয়েন্সি এর বর্গমূল এটা মৌলটি অ্যাটমিক উপরেরটা, নাম্বার। এটা সেকেন্ড পার্টটা। ও আচ্ছা সরি, সেকেন্ড পার্টটা। কোন ইলেকট্রন, কোন ইলেকট্রন তার শেল থেকে কোনো কারণে বেরিয়ে গেলে তার উচ্চতর শক্তির ইলেকট্রনগুলি সেই ফাঁকা স্থানে চলে আসে, সেই সময় ওই এনার্জি গ্যাপের রেডিয়েশন এটা হয়নি। এই যে লিখেছিস না তুই, এই কথাটা দেখ, এই যে লিখেছিস তুই, কোথায় গেল, কোনো কারণে, এই যে সেল থেকে কোনো কারণে বেরিয়ে গেলে, এই কারণটা তো জানা আছে, তো তুই কোনো কারণ লিখবি কেন? কোন কারণে বেরিয়ে গেছে ইলেকট্রনটা, কারণ তো জানিস তো, তাই কোনো কারণ লিখলি, কারণটা স্পেসিফাই করতে হবে না? কেন বেরিয়ে গেছে ইলেকট্রন বল, মৈনাক বল, কেন ইলেকট্রন বেরিয়ে পালাবে? এদিকে দাগ মেরে। হ্যাঁ, মৈনাক জানে কিন্তু মৈনাক লেখেনি, দেখবি? মৈনাক লিখে দেয়। মৈনাকের ফাঁকিবাজি লেখা চূড়ান্ত ফাঁকিবাজি, এত ফাঁকিবাজি করলে হয় রে? এক্স রে বর্ণালীতে কিছু কিছু তরঙ্গ দৈর্ঘ্যর আলোক বর্ণালীর তীব্রতা সর্বোচ্চ হয়, তাদের ক্যারেক্টারিস্টিক এক্স রে বলে। এটা লিখেছিস ঠিকই, কিন্তু এটা 1 নম্বর দেওয়া না, কায়দা করে ঠিক লিখে দিয়েছে। ক্যারেক্টারিস্টিক এক্স রে কোশ্চেনটা কি ছিল একটু, হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক এক্স রে? হ্যাঁ চলবে, এটা লেখাটাও চলবে, চলবে না তা না, চলবে। তবে এটা একটু এক্সপ্লেন করে লিখলে ভালো হয়। এক যদি এক ছিল, এক ছিল কি, এক ছিল, একের জন্য মৈনাক ঠিকই লিখেছে, এক দিয়েছি মনে হয় মৈনাক, এক দিয়েছি দিনই, এক দিয়ে এক পাওয়া যাবে, এটা এটা লিখে এক পাওয়া যাবে, এই যে এক দিয়ে এক পাওয়া যাবে। মৈনা এবার ভালো করে দেখ, এইখানে লিখতে হবে সূর্য, এটা এক্সপ্লেন করে লেখাটাই বেটার। এই হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এই হচ্ছে তোর কে শেল, ঠিক আছে? এই হচ্ছে কে শেলের ইলেকট্রন। হুম, এইটা মনে কর একটা শেল, এখানেও খানিক ইলেকট্রন আছে। হ্যাঁ হ্যাঁ দেখ, এখানে কিছু ইলেকট্রনস রয়েছে, এখানে আমার একটা সেল আছে, এখানেও কিছু ইলেকট্রনস আছে। এবার কি হবে, এটা হচ্ছে আমার যে টার্গেট, এইটা হচ্ছে মানে এটা কি আঁকলাম, এটা হচ্ছে একটা অ্যাটম, কার, কোন কিসের অ্যাটম? এটা হচ্ছে এক্স রে পাওয়ার জন্য যে টার্গেটটা আছে, সেই টার্গেটের একটা অ্যাটম, যে টার্গেটে তুই ইলেকট্রন ছুটছিস, টাকা 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 টাকা, এইটা হচ্ছে টার্গেটটা। সাই 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 ইলেকট্রন ছুটছে, এগুলো সব ইলেকট্রন আসছে, ইলেকট্রন এসে ধাক্কা মারছে টার্গেটটাকে। এই টার্গেটের অ্যাটমকে এঁকেছি। সাই সাই করে ইলেকট্রন যখন ঢুকছে,
মনে করে সাই করে একটা টাকা ইলেকট্রন ঢুকে কোনো রকম ভাবে ইলেকট্রন ঢুকে গেছে, ঢুকে গিয়ে এইখানে কি করেছে, এই ইলেকট্রনটাকে মেরে বার করে দিয়েছে, বার করে দিয়েছে, গ্যাপ হয়ে গেছে। এইটাই হচ্ছে সেই কোনো কারণ সূর্য, বুঝেছিস? তুই যেটা লিখেছিস কোনো কারণে বেরিয়ে, কোনো কারণে নয়, তোকে বলতে হবে যে ইলেকট্রন দিয়ে বম্বার্ড করার পরে কে কক্ষের ইলেকট্রন হয়তো বেরিয়ে গেছে, এটা যে বেরিয়ে গেল তখন কি হবে, এইখান থেকে ইলেকট্রন এসে টুস করে এই জায়গাটা দখল করবে, ঠিক আছে? একে বলে কে ক্যাপচার। ওকে, তো এই কে ক্যাপচারের এটা হচ্ছে কে আলফা লাইন, যদি এইখান থেকে এসে এখানে টুকুস করে পড়ে তাহলে এটা কে বিটা লাইন্স আসবে, যদি আরো উচ্চ স্তর থেকে পড়ে তাহলে এটা কে গামা লাইন্স আসবে। কিন্তু আমার মোজলে এই লাইনটা নিয়েই কথা বলেছে বেশি, এই লাইনটা নিয়ে কথা বলেছে, এটা কি লাইন, কে আলফা লাইন, বুঝা গেছে? এইভাবে তোকে লিখতে, যে ওইটা চলে যাওয়ার জন্য জাম্প করায়। এই এবার ঠিক আছে, এই যে এই কোনো কারণে লিখেছিস, এবার ঠিক আছে বাকিটা বেশ। এবার কোন মৌলের ক্যারেক্টারিস্টিক, এটা মোজলে লটা তুই লিখে দিয়েছিস, কিন্তু এখানে কোশ্চেনটা ছিল অন্য, কোশ্চেনটার কনটেক্সটটা বুঝতে হবে। কোশ্চেনটা ছিল এক্সপ্লেন মোজলেস ল, এক্সপ্লেন, আমি বলিনি রাইট মোজলেস ল, আমি মোজলে ল লিখতে বলিনি তোকে, আমি মোজলে ল এক্সপ্লেন করতে বলেছি ইন দিস কনটেক্সট। এই পরিপ্রেক্ষিতে মোজলের লটি, মোজলের সূত্রটি আপনি ব্যাখ্যা করুন, এটা হচ্ছে প্রশ্ন ছিল। কারণ আপনি এটা ব্যাখ্যা করেননি, আপনি খুব লিখে দিয়েছেন অ্যান্সার, তাই জন্য এখানে নম্বর পাওয়া যাবে না। মোজলে লটা মৈনাক কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে, মইন আগে এখানে দেখি ব্যাখ্যা করছি, এই যে ব্যাখ্যা করে দিয়েছি, গতবারের কোশ্চেনটা গতবারেরটা আগেবার ব্যাখ্যা করেনি। এই লেগ চলে গেল, এই স্ক্রিনিং ইফেক্টের জন্য জেড মাইনাস বি হলো, ওই যথারীতি এই তোর সেই ফর্মুলাটা ইউজ করলাম রিড বা কনস্ট্যান্ট ওয়ালা। তো এইখান থেকে যেমন করিয়েছিলাম আমি বইতেও আছে, এই জায়গাটা তোকে বানাতে হবে, বুঝলে ওটা কি করে এলো সেটা তোকে লিখতে হবে, বইতেও আছে দেখবি, ওই জায়গাটা লিখতে বলছি, সেই জন্যই 2 মার্কস দেবো। তাই এখানে একটা মৈনাককে 1 মার্কস দিলাম, আর এখানে 2 মার্কস দিলাম, তাহলে মৈনাকের নম্বর বাড়লো না তাতেও, না বাড়লো মনে হয়, হাফ নম্বর বেড়ে যাবে, তাহলে 31 পাবে মৈনাক 40-এর মধ্যে, এই 40 না 58-র মধ্যে। যাই হোক, পরের কোশ্চেনটা কি আছে, বোঝা গেছে তো? সবাই বুঝতে পারলি? অনিলবাবু বুঝেছিস? ডিজাইন ডিজাইন a circuit of full wave rectifier by using diodes and explain its action। 1+2 ছিল, ডিজাইন করেছে 1+2 ছিল এখানে, 1+2, 1+2, 1+2, হ্যাঁ ঠিকই আছে। এইটা ঠিক আছে, অ্যাকশনটা মৈনাক লিখেছে দেখ, যখন এ প্লাস বি মাইনাস ও সি মাইনাস, D1 ডায়োডটি ফরওয়ার্ড বায়াস, D2 রিভার্স বায়াস হবে, ফলে বলে দাঁড়ি, ভালো কথা। D1 দিয়ে কারেন্ট প্লে কি বলে ফ্লো হবে, এর বিপরীত হয়ে D2 দিয়ে কারেন্ট ফ্লো হবে, ডিসি কারেন্ট পাওয়া যাবে। লিখেছে মানে কি এটা লিখেছে সাধারণত মধ্যে তুই এটা লিখতে, এইটা লেখার পর এটা এইভাবে ঠিকই আছে, তবে খুব বিরক্তিকর লেখাটা হয়েছে, মানে লেখাটা দেখে খুব রাগ হচ্ছে আমার। তাই হোক, কিছু করার নেই, ঠিকই আছে, মোটামুটি লিখেছিস, কিন্তু এই জবগচ্ছনটাই মানে পরিষ্কার বলবি যে ভাই এটা হচ্ছে প্রথম অর্ধ পজিটিভ ধনাত্মক সাইকেল, এটা প্রথম ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে ফার্স্ট হাফ সাইকেলটা পজিটিভ, সেকেন্ড হাফ সাইকেলটা নেগেটিভ, এইটা একটু বলতে হবে যে ফার্স্ট হাফ সাইকেল যেহেতু পজিটিভ, তাই D1 ডায়োড কন্ডাক্ট করবে কিন্তু D2 করবে না, যেহেতু এটা আমার নেগেটিভ আছে, ফার্স্ট হাফ সাইকেল এটা নেগেটিভ আছে, এটা এটা রিভার্স বায়াস আছে, এটা ফার্স্ট হাফ সাইকেলে D1টা রিভার্স বায়াসে, D2টা ফার্স্ট হাফ সাইকেলে D1টা ফরওয়ার্ড বায়াসে, D2টা রিভার্স বায়াসে, সেকেন্ড হাফ সাইকেলে D1টা রিভার্স বায়াসে, D2টা ফরওয়ার্ড বায়াসে। এইটা লিখতে হতো তোর, এইটুকু লিখলেই তোর খুব কি লেখা, এটা কি বিশাল বেশি কিছু লেখা হচ্ছে না, এইটুকু লিখলেই তো হয়ে যাবে। অর্থাৎ প্রথম অর্ধ চক্রে D1 ডায়োডটি ফরওয়ার্ড বায়াস, D2 ডায়োডটি রিভার্স বায়াস, এবং দ্বিতীয় অর্ধচক্রে এর বিপরীত। এর জন্য কি হবে, প্রতি অর্ধচক্রে কোনো না কোনো ডায়োড ফরওয়ার্ড বায়াস পেয়ে যাচ্ছে, কোনো না কোনো ডায়োড ফরওয়ার্ড বায়াস পাওয়ার জন্য লোডের মধ্য থেকে সব সময় এ থেকে বি ডিরেকশনে কারেন্ট আমরা পাবো। নিচের লেখচিত্রে এটি দেখানো হলো বলে লেখচিত্র।
ওই সার্কিট, ওই লেখচিত্র, ওই কথাটা থাকলেই হবে। কথাটা আছে কিন্তু কথাটা পড়ে বুঝতে দম বেরিয়ে যাচ্ছে যে এত কিছু লিখেছে, গন্ডগোলের মতো হয়ে গেছে। আচ্ছা, আমাদের সূর্য কি লিখছে দেখি। সূর্য যাই হোক অনেক কিছু লিখেছে। কি লিখেছে পড়ে দেখিনি আমি এখন। পড়ে দেখেছিলাম, মানে দেখে মনে হলো অনেক কিছু লিখেছে, সেই জন্য আর পড়ে দেখিনি। এখানে এসি সাপ্লাই এর যখন পজিটিভ, তুই কি লিখেছিস? পোটেনশিয়াল নাকি ওটা পোটেনশিয়াল। হয় তখন ডিস ডি ওয়ান, এটা ওয়ান, ডি ডট বললে হবে, ডি ওয়ান ভালো করে লেখ, তাই ডি ওয়ান ডায়োডটি ফরওয়ার্ড বায়াস ডি, একটু সুন্দর লিখে। আবার এই কথাটাই লিখতে হতো, এই কথাটা পরিষ্কার করে লিখতে পারলে ঝামেলাটা মিটে যায়, ব্যাস হয়ে গেল, তাই না? বেশ ঠিক আছে। ডিজাইনের সার্কিট হবে ফুল ওয়েভ রেক্টিফায়ার হয়ে গেল। ডিজাইনের লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অর গেট ইউজিং ডায়োড, এটা লিখিস নি সূর্য, তাই তো? সূর্য লেখেনি লজিক্যাল এক্সপ্রেশন, আমি করেছিলাম তো, এইটা এইটা এরকম ডায়োডের দিয়ে লজিক, এই দুটো ডায়োড এরকম জুড়ে দিবি, দিয়ে এই করে এখানে আউটপুট এই 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 হচ্ছে এই এই ডি ওয়ান ডি টু, এটা দিবি এ, এটা বি, এটা হচ্ছে ওয়াই, ব্যাস। এবার এ বি ওয়াই, তাহলে যখন জিরো জিরো, অর্থাৎ এও জিরো বিও জিরো, তাহলে রিভার্স বায়াস হয়ে গেছে, কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে ওয়াইও জিরো। তখন এ জিরো বি ওয়ান মানে কি, এটা রিভার্স বায়াস, এটা জিরো মানে এটা রিভার্স বায়াসে আছে। আর বিটাকে ওয়ান করেছি মানে বিটারটা কনভার্ট করে গেল, ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। ফরওয়ার্ড বায়াস হওয়া মাত্র এখান দিয়ে কারেন্ট ফ্লো হয়ে গেল, কারেন্ট ফ্লো হওয়া মাত্র এখানে আমি তুই আউটপুট পাবি, তার মানে ব্যাপারটা ওয়ান জিরোতেও তাই, তখন ডি টুটা কন্ডাক্ট করে যাবে, পাবি আউটপুট। ওয়ান ওয়ানে দুটোই কন্ডাক্ট করে দুটোই আউটপুট পাবে, হয়ে গেল। এটাই একটু করতে হতো, কিন্তু মৈনাক কি করেছে দেখবি। মৈনাক এটা কি সার্কিট এঁকেছে সাথে মাথা বুঝতে পারিনি, কেটে দিয়েছি ওই জন্য। এই যে ওই সার্কিট এঁকেছে, এই যখন ওয়ান ওয়ান হবে মৈনাক, তখন তো দুটো ডায়োডই কন্ডাক্ট করবে। তো দুটো ডায়োডে কন্ডাক্ট করে কি হবে, একটা ডায়োডের কারেন্ট এইভাবে চলে যাবে নাকি, আর একটা ডায়োডের কারেন্ট এরকম আসবে, আউটপুট পাবো। আর ওয়ান, জিরো জিরো, জিরো ওয়ানে এই জিরো ওয়ান ওয়ান হচ্ছে মৈনাক, তো এটা মানে জিরো, একটা তো ধর জিরো ওয়ান করলাম, জিরো ওয়ান হলে পরে এটা রিভার্স বায়াস, এটা গেল না। ওয়ান করলে পরে এটা কন্ডাক্ট করলো, কন্ডাক্ট করে এই সোজা দিকে চলে গেল, তো কারেন্ট এখানে চলে গেল, তো তো এইখানে তো পাবি না, আউটপুট পেলি তুই, জিরো পেয়ে যাচ্ছিস, আউটপুট আসছে না তো এখানে, এই সার্কিট আউটপুট আসছে না, অর্থাৎ এই সার্কিটটা ভুল আছে। এইটা তো বইয়ে ছিল, তুই ওটা রাখতে গেলি কোন দুঃখে, এটা বইয়ে ছিল মনে নেই, এটা করেছিলাম তো, এইটা তোর অসুবিধা কোথায়, এটা আঁকতে ভুলে গেছিস নাকি? এটা প্র্যাকটিস করে রাখবি, না পড়লে ভুলে যাবি, মনে থাকবে না কিন্তু। অ্যান্ড গেটটা ভালো করে প্র্যাকটিস করে, অ্যান্ড গেট। আগের বারে অর গেটটা এসে গেছে, আগের বারে 2024-এ অর গেট এসে গেছে, এটা মনে হচ্ছে আসবে না। অ্যান্ড যদি আসে তাহলে এরকম করছে, অ্যান্ড গেটটা আসতে পারে, বা নট গেটটা অবশ্যই ট্রানজিস্টার দিয়ে। দুটো গেট 14 বার রেখে প্র্যাকটিস করে রাখবি, যেন ভুলে না যাস পরীক্ষার সময়। আর তাদের এক্সপ্লেনেশনটা পরে মানে যখন ফ্লোটা যখন করছি কিন্তু ওখান থেকে আউটপুটটা আসবে না। না, তোর সার্কিট আউটপুট আসবে না। এটা জিরো, ওটা ওয়ান, তাহলে ওয়ানটা ফ্লো করছে, ফ্লো করে কোথায় যাবে তুই বল, এদিকে আসবে না কি বল, মানে আসবে তো ওইটা এদিকে? যদি ওইদিকে ওইদিকে কোন দিকে যাবে, এদিকে তো কেটে বসে আছে, এটা ওপেন সার্কিট, ব্যাপারটা হয়ে গেছে, এটা ওপেন, রিভার্স বায়াস হয়ে গেছে, একটা শর্ট। আর তুই এখানে রেজিস্ট্যান্স দিয়েছিস, এখানে এটাকে তুই গ্রাউন্ড করেছিস, কারেন্ট থোড়ি না এদিকে যাবে, এদিকে যাবে কারেন্ট, তো এদিকে চলে আসবে, তুই এখানে কোনো আউটপুট তো পাবি না তাহলে। মানে রেজিস্ট্যান্সটা নিচে দিয়ে। হ্যাঁ, রেজিস্ট্রেশন নিচে তো দিসনি, তুই তো গ্রাউন্ড করেছিস ওটাকে, তাই না? রেজিস্ট্যান্সের নিচে দিয়ে এটাকে শর্ট করতে হবে, আর এখানে রেজিস্ট্যান্স দিতে হবে, আউটপুটটা এখান থেকে নিতে হবে, তবে তো হবে। বুঝতে পেরেছিস? ব্যাস। বেশ। ডিজাইনের লজিক্যাল রিপ্রেজেন্টেশন অর্গেট হয়ে গেল। এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফটোডায়োড প্লট আইভি ক্যারেক্টারিস্টিক ইন দিস রিগার্ড। এই ওয়ার্কিং প্রিন্সিপাল ফটোডায়োডটা লেখা হয়নি। ফটোডায়োডে যখন ডায়োড যা আলো দ্বারা কন্ট্রোল করা যায়, এটা কন্ট্রোল কেউ লিখলে মানুষ রেগে যাবে, ঠিক আছে? কন্ট্রোল, এটা তো কন্ট্রোল, এটা তো বাংলা ওয়ার্ড আছে, লিখবি। যাই হোক, আমি লাগিনি, যাই হোক, অন্য লোক হেভি রেগে যাবে। যখন ডায়োডটি রিভার্স বায়াসে থাকে তখন তড়িৎ প্রবাহিত হয় না।
এবং যখন আলো পড়ে তখন বেরিয়ার উইথ বাড়ে যায়, এর এই আগডুম বাগডুম লেখা হয়েছে, হয়নি কিছু। ব্যাপারটা বুঝতে হবে তো। ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ভালো করে বোঝ। ফটোডায়োড মানে কিরকম? ফটোডায়োড হচ্ছে, এই মনে করে একটা ডায়োড, এটা পিএন জাংশন ডায়োড, মনে করো এটাই ফটোডায়োড, ঠিক আছে? এইবার এই হচ্ছে তোর সার্কিটটা। এবার কি হবে, এইখানে আলো ফেলবি, আলো ফেললে পারে আলোর যে শক্তি, আলোর যে এনার্জি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, সেই এনার্জিটা এমন হতে হবে যাতে করে এই যে ট্রানজিস্টরটা রয়েছে তার একটা ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড তো আছে, যাতে করে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন টুক করে এখানে চলে আসতে পারে। তাই যদি হয় তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে আসবে, ভ্যালেন্স ব্যান্ডে একটা হোল তৈরি হবে, এইভাবে একটা ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হবে। এবং এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনটি কি হবে, পরপর যদি ব্যাটারি পেয়ে যায় ঠিকঠাক বায়াসিং, যেহেতু রিভার্স বায়াসিং থাকে, দেখ এখানে ছবিটা এঁকেছিস তুই, রিভার্স বায়াসিং, এই যে রিভার্স বায়াসিং আছে, রিভার্স বায়াসিং এর জন্য কি হবে, এখানে যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হলো, ইলেকট্রনটা এদিক থেকে সু করে ফ্লো হয়ে গেল। তাকে তোকে বলতে হবে যে, এই যে এখানে লিখেছি, পর্যাপ্ত শক্তি যুক্ত আলো, যে আলোটা ব্যান্ড গ্যাপের থেকে বেশি হবে, মানে ওই যে ব্যান্ড গ্যাপ যেটা আছে কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ব্যান্ড গ্যাপ আছে, মানে কন্ডাকশন থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন যাবে, তো তাহলে ওই যে ব্যান্ড গ্যাপটা, সেই ব্যান্ড গ্যাপের থেকে বেশি এনার্জির আলো পড়তে হবে, নাহলে তো হবে না। পড়লো বেশি এনার্জির আলো, অর্থাৎ পর্যাপ্ত শক্তিযুক্ত আলো আপতিত হওয়ায় যোজ্যতা পটি থেকে ইলেকট্রন পরিবহন পটিতে আসে, এবং রিভার্স স্যাচুরেশন কারেন্ট বৃদ্ধি পেয়ে যায়, রিভার্স কারেন্টটা বাড়বে। এইটা পরিষ্কার করে লিখতে হবে যে আলোটা যেই ফেললাম, সেই আলোর যে ল্যামডা, তার এনার্জি হচ্ছে এইচসি বাই ল্যামডা, সেই এনার্জিটা কি হতে হবে, ওই যে ব্যান্ড গ্যাপ এনার্জি তার থেকে বেশি হতে হবে, তবেই আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডে একটা হোল ক্রিয়েট হবে, কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন ক্রিয়েট হবে, এইভাবে একটা ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হবে। আর রিভার্স বায়াস থাকার জন্য বায়াস অনুযায়ী সে চলে যাবে, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যেমন হয়ে যায় সেভাবে ফ্লো করতে থাকবে। এবং এটা রিভার্স স্যাচুরেশন কারেন্টেরই ব্যাপার, সেই জন্য এটাকে রিভার্স বায়াস করে রাখতে হবে। বোঝা গেল কি বললাম? সূর্য বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। সূর্য কি লিখেছিস এটা? না, লিখিসনি? লিখিনি, সূর্য লিখিনি। ঠিক আছে, ইলেকট্রনিক্সটা মোটামুটি হলো। পরীক্ষা খারাপ, খুব মানে পরীক্ষা দিল না যারা, তা কেন যে দিল না পরীক্ষাটা, টেস্ট পরীক্ষার ভয়ে কাঁপছি, কি জ্বালা। আরে পরীক্ষাটা দে, পরীক্ষা ভালো হবে তো। তোদের টেস্ট কবে থেকে সূর্য? আমার 21। 21, তার মানে এই সপ্তাহে আজকে আমার 18। 15, আর তোদের 18। অনিলা ওই হুম। মৈনাকের 18, আর না, অনিলাভদের আমার দ্বীপ। দীপের 18। এই দীপকে তো প্রশ্ন, দীপ তুই, তোকে একবারও কথা বলিনি তোর সাথে, তো আমি সর্বনাশ করেছি, খেয়াল করিনি রে। তুই আছিস, তুই বুঝতে পেরেছিস পুরোটা? হ্যাঁ। হ্যাঁ দেখেছি, খেয়াল করিনি। তোর 18, আর মৈনাকের কত? আমার হচ্ছে 18। তোরও 18, 18 21, আর তোর সবচেয়ে দেরিতে না, অনিলাভ বোধহয় কত করে 28 বললি না তোদের? হ্যাঁ স্যার। 28। সেই তো, অনিলাভর বাড়ি কোথায়? কলকাতা যাদবপুর। যাদবপুরে বাড়ি। ঠিক আছে, ঠিক আছে, চল তাহলে। এটা মোটামুটি বুঝতে পারলি তো, রেকর্ডিংটা গ্রুপে পেয়ে যাবি, ভিডিও রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আজকে ছেড়ে দিচ্ছি তাহলে, নেক্সট দিন কি পরীক্ষা নেবো সেটা তো বললাম না। নেক্সট দিন কি আর পরীক্ষা নেবো? তোরা তো টেস্ট পরীক্ষা দিচ্ছ, কি করবি? আর থাকবো না এখন। মানে তাহলে এখন আর পরীক্ষা নিচ্ছি না, ঠিক আছে? টেস্ট পরীক্ষাটা দিয়ে নে, তারপর আবার পরীক্ষা নিতে থাকবো। একটু জানাস কবে কি টেস্ট পরীক্ষা শেষ টেস্ট হচ্ছে, একটু বলিস, ঠিক আছে? আমাদের সেই 27 তারিখে। সাতাশ আমাদেরও তারিখ 27। বাস, তাহলে আমাদের স্যার মোটামুটি 30 তারিখে। 30 তারিখে শেষ, তাহলে 27 30 মোটামুটি ডিসেম্বর থেকে, তাহলে ডিসেম্বর থেকে
হলে পরে ডিসেম্বর 1 থেকে হলে পরে মোটামুটি সবারই হবে। অনিলাবুর আবার কবে কবে শেষ? আমাদের 13 তারিখে শেষ হবে। ডিসেম্বরের 13, তাই তো? হ্যাঁ স্যার। বাবা, তুই এ জ্বালায় পড়া গেল। ঠিক আছে অনিলাবু, তুই কোনো অসুবিধা হলে আমাকে বলবি এই হ্যাঁ কটা স্যার। দিন, ঠিক আছে? আর তুই ডিসেম্বর 13 তারিখ থেকে মোটামুটি 13 তারিখে হয়ে যাওয়ার পর তুই ক্লাস শুরু করবি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, চলো টাটা।